ইউ ব্লাডি ব্লাউন্ড মাঙ্কি, তুমি কি জানো আমি কে? ডক্টর রিচার্ডসন রাগে থরথর করে কাঁপছে। তার সামনাসামনি বসা শ্যামলা চেহারা যুবক শান্ত ভঙ্গিতে সিগারেট টানছে। শ্যামলা যুবকের গায়ে সেনাবাহিনীর পোশাক পরা, নেম প্লেটে লেখা সাইদ সাদাত। ডক্টর রিচার্ডসনের কথায় সে সিগারেট টানা বন্ধ করে দিল। সিগারেটটা ছাইদানিতে যত্ন করে নিভালো। তারপর উঠে দাঁড়িয়ে আচমকা ডক্টর রিচার্ডসনের মাথা টেবিলে প্রচণ্ড জোরে ঠুকে দিল। রিচার্ডসনের মনে হলো তার মগজ ফেটে ঘিলু বের হয়ে এসেছে। ব্যথায় চোখের দৃষ্টি অবশ হয়ে আসার জোগাড়। রিচার্ডসন কাপা হাতে কপাল স্পর্শ করল। কপাল গড়িয়ে পড়া রক্তের স্রোত তার ভেতরের কম্পন আরো বাড়িয়ে দিল। মেজর সাদাত বিনীত গলায় বলল, তোমার কি বেশি লেগেছে? আমি আসলে তোমার মুখের দাঁতগুলোকে টার্গেট করেছিলাম, ভুলবশত মাথায় লেগে গেছে। ডক্টর রিচার্ডসন কিছু না বলে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। মেজর সাদাতের অবশ্য এখানে থাকার কথা না। তার ছোট বোন দুদিন হলো দেশে এসেছে, এখন তার বোনের সাথে সময় কাটানোর কথা। কিন্তু হুট করে হেড অফিস থেকে কমান্ড এলো ধানমন্ডির এক হাইফাই হাসপাতালে রেড দিতে। মেজর সাদাত খুব অবাক হয়েছিল। সেনাবাহিনীর একটা কমান্ডো গ্রুপকে কেন একটা হাসপাতালে রেড দিতে হবে? কিন্তু দায়সারাভাবে এই রেড দিতে গিয়ে মেজর সাদাত হতভম্ব হয়ে আবিষ্কার করলো এই হাসপাতাল আসলে নামে মাত্র একটা হাসপাতাল। এটা বিদেশি কিছু বিজ্ঞানীদের জন্য এক্সপেরিমেন্টাল ল্যাব। আর এই ল্যাবের গিনিপিগ হলো বাংলাদেশের গরিব মানুষদের সন্তান। 8 থেকে 9 বছরের বাচ্চাগুলো সারি সারি লাশের ট্রলি ব্যাগ দেখে অন্য সবার গা গুলিয়ে উঠছিল। শুধু মেজর সাদাত পাথরের মতো দাঁড়িয়েছিল। প্রচণ্ড রাগে তার মাথার দুপাশের শিরা দপদপ করে যেন পুড়ে যাচ্ছে। সাদা চামড়া সেই তথাকথিত বিজ্ঞানীদের মধ্যে একটাকে মাত্র ধরা গেছে, বাকিগুলো কিভাবে যেন ভেগেছে। দেশীয় কয়েকটা গাধা বিজ্ঞানীকে অবশ্য মুরগি হিসাবে রেখে গেছে, কিন্তু এদের দিয়ে কিছু হবে না। যে শয়তানগুলো এই নরকের আড্ডাখানার মাস্টার প্ল্যানার, তারা সব বিনা নোটিশে উধাও। নিশ্চয়ই হেডকোয়ার্টারের কোনো টাকাখোর হারামজাদা ইনফরমেশন লিক করেছে। সেই কথা ভাবতেই মুক্তায়িত হয়ে গেল মেজর সাদাতের। থু করে একদলা থুতু ফেলল মেঝেতে। তুমি আমাকে আঘাত করার সাহস করেছো? তুমি জানো আমি কে? ডক্টর রিচার্ডসনের আস্ফালনে বাস্তবে ফিরল মেজর সাদাত। মেজর সাদাত শীতল কণ্ঠে বলল, আমার ধারণা তুমি বিরাট বড় একজন গর্ধব, তাই তোমার সঙ্গী সাথীরা তল্পি তল্পা গুটিয়ে কেটে পড়ার আগে তোমার কথা চিন্তা পর্যন্ত করেনি। ডাক্তার রিচার্ডসন খিসখিস করে হাসতে লাগলো। মেজর সাদাতের গা গুলিয়ে উঠল শয়তানি হাসির শব্দে। ইউ ব্রেনলেস মানকি, তোমার ধারণা আমার পালিয়ে যাওয়ার সুযোগ ছিল না? ছিল, কিন্তু থেকে যাওয়া ছিল আমার চয়েস। আমার এক্সপেরিমেন্টের সাফল্য চক্ষুষ দেখার সবচেয়ে বড় সম্ভাবনা। আমি ফকির দেশে ব্রেনলেস গার্ডের ভয় ফেলে যেতে পারি না। ডাক্তার রিচার্ডসন ভারী কণ্ঠে বলল, হোয়াট? সাফল্য? সবগুলো বাচ্চা মারা গেছে তোমার শয়তানিতে। ইউ কিল দিস ইনোসেন্ট কিডস, ইউ ফাকিং মনস্টার। মেজর সাদাত রাগে থরথর করে কাঁপতে কাঁপতে বলল, নো বস, দেয়ার ইজ এ সার্ভাইভার। শয়তানি ঝিলিক দিল ডাক্তার রিচার্ডসনের চোখে। অ্যান্ড দেয়ার ইজ এ চান্স ফর হিম টু মেক ইট। না, একজন বেঁচে আছে এবং তার বেঁচে থাকার সম্ভাবনা আছে। মেজর সাদাত এক লাথি দিয়ে ডক্টর রিচার্ডসনকে চেয়ার থেকে ছিটকে মেঝেতে ফেলে দিল। রিচার্ডসনের মাথা আবারও শক্ত মেঝেতে লেগে রক্ত ঝরালো। কিছু করার আগে মেজর সাদাতের বুট জুতা তার মাথা মেঝেতে ঠেসে ধরল। শোন সাদা চামড়ার কুত্তা, তোকে আমি কিচ্ছু করতে পারবো না আমি জানি। এই হাসপাতালের বাইরে তোকে নিয়ে এক পা বাড়ালেই তোর বালের দেশ তোকে বাঁচিয়ে নেবে, সেটাও জানি। কিন্তু এই হাসপাতালের মধ্যে তুই আমার হাতে। পুরো হাসপাতাল সেনাবাহিনীর লোক ঘিরে আছে। একটা পিঁপড়াও আমার অনুমতি ছাড়া এখানে ঢুকতে পারবে না। আমি যদি তোরে কেটে টুকরো টুকরো করে টয়লেটে ফ্লাশও করে দেই তাহলে কোনো সমস্যা হবে না। শুধু আমার একটা ভুয়ো রিপোর্ট লিখতে হবে বানিয়ে বানিয়ে। এটা আমার জন্য কোনো সমস্যা না। আমি প্রচুর বানিয়ে রিপোর্ট লিখেছি। এই কাজে আমার মতো দক্ষ আর কেউ নেই এই দেশে, তাই কথাবার্তা সাবধানে বল। মেজর সাদাতের কথা শেষ হতে না হতে ধরাম করে দরজা খুলে ঢুকলো এক সেনাবাহিনীর লোক। চেঁচিয়ে বলল, স্যার, একটা বাচ্চা বেঁচে আছে। মেজর সাদাতের পায়ের চাপায় পিষ্ট হতে থাকা রিচার্ডসন খ্যাক করে হাসতে হাসতে বলল, I told you so. I told you so. মেজর সাদাত দাঁতে দাঁত চেপে কষি একটা লাথি মারল ডক্টর রিচার্ডসনের মুখে। এক ঝলক রক্ত ফিনকি দিয়ে গড়িয়ে পড়ল পাগল বিজ্ঞানীর মুখ থেকে, আর জ্ঞান হারালো কিছুক্ষণেই। ডক্টর রিচার্ডসনের জ্ঞান ফিরে আসলো ঘন্টা দুয়েক পর। সেই একই রুম, হলুদ বাতি আর দুটো চেয়ার। একটা তার মেঝেতে পড়ে থাকা শরীরের পাশে উল্টে পড়ে আছে, অন্যটাতে মেজর সাদাত পা তুলে বসে আছে।
ডাক্তার রিচার্ডসনকে চোখ মেলতে দেখে মেজর সাদাত তাকে ঘাট ধরে টেনে তুলে চেয়ারে বসালো। তারপর নিজে চেয়ারে বসতে বসতে বলল, আমার বুটের এক লাথিতে তুমি পুরো 2 ঘন্টা অজ্ঞান ছিলে। 2 নম্বর লাথিতে জমালে পৌঁছে যাবে। তাই এরপর থেকে কথাবার্তা হিসেব করে বলবে আশা করি। একটু দম নিতে থামলো মেজর সাদাত, তারপর শান্ত কণ্ঠে বলল, তোমার সাথের জানোয়ারগুলোর নাম আমাকে এই কাগজে লিখে দাও। তোমারও নিশ্চয়ই তাদের জন্য খুব বেশি দরদ নেই, তাই না? ডাক্তার রিচার্ডসন ঘোলাটে চোখে তাকালো। মেজর সাদাতের কথা যেন শুনতেই পায়নি এমন ভঙ্গিতে ফিসফিস করে বলল, হাউস দ্য কিড? বাচ্চাটা কেমন আছে? মেজর সাদাত সিগারেট ঠোঁটে ছোয়ালো। ভালো নেই। তোমার অজস্র এক্সপেরিমেন্টে ক্লান্ত বাচ্চাটা মারা যাবে কিছুক্ষণ পরে। আমার কোয়ার্টারে ডাক্তার তামান্না আর ডক্টর আমিনুল চেষ্টা করে যাচ্ছে, কিন্তু তারা খুব ভালো করে জানে কোনো লাভ নেই। ক্যান আই সি হিম? ফ্যাসফ্যাসে গলায় বলল সাদা চামড়া শয়তানটা। জাস্ট ওয়ান। হি ইজ মাই অনলি সাকসেস। আই ওয়ান্ট টু ওয়াচ হিম। আমি কি তাকে দেখতে পারি? শুধু একবার। ও আমার একমাত্র সাফল্য। আমি ওকে দেখতে চাই। কষে এক লাথি দিয়ে জানোয়ারটার ঘিলু বের করে ফেলার অদম্য ইচ্ছাটা অনেক কষ্টে সামলালো মেজর সাদাত। কঠোর গলায় বলল, না, পারো না। বাচ্চাটার মৃত্যু তোমার জন্য হচ্ছে, সেটা ভুলে যাও না। I will give you the name is and every single person involved in this project. I will give all of their name. Just let me see my creation only one time. আমি তোমাকে নাম দিব। এই প্রজেক্টের সাথে জড়িত প্রত্যেকের নামে তোমাকে দিয়ে দেব। শুধু আমাকে একবার আমার সৃষ্টিকে দেখতে দাও। নেশাগ্রস্তের মতন জড়ানো গলায় বলল ডাক্তার রিচার্ডসন। জাস্ট একবার। মেজর সাদাত অবিশ্বাসের চোখে তাকিয়ে রইল এই মনুষ্যরূপী শয়তানের দিকে। তারপর ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে হাতের কাগজ এগিয়ে দিয়ে বলল, গিভ মি দ্য নেম ফার্স্ট। কিছুক্ষণ পর মেজর সাদাত আর ডাক্তার রিচার্ডসন একটা কাচের পার্টিশনের সামনে দাঁড়িয়ে আছে। হাসপাতালের এই রুমটা অর্ধেক অংশ কাচের আবরণে ঘেরা। কাচের অন্য পাশে মৃত্যু পথযাত্রী বাচ্চা আর তার পাশে দুজন ডাক্তার দাঁড়িয়ে আছে। বাচ্চাটার মুখে অক্সিজেন মাস্ক, পাশে অসংখ্য যন্ত্রের ভিড়ে ছোট্ট শরীরটা আড়াল হয়ে যাচ্ছে বলেই মনে হচ্ছে। থেকে থেকে বিপ বিপ শব্দ শোনা যাচ্ছে পিকো মনিটর থেকে, যেন ধেয়ে আসা মৃত্যুর আগমনী সংকেত। ডাক্তার রিচার্ডসন মন্ত্রমুগ্ধের মতো সেদিকে তাকিয়ে আছে। সে ফিসফিস করে বলল, তোমার কি মনে হয় সাদাত ও বেঁচে যাবে? না, মনে হয় না। মেজর সাদাত শীতল কণ্ঠে বলল, কেমন সাদাত? এই বাচ্চাটা বাঁচলে তুমি কি জানো কি হবে? নাভেল কমিক থেকে উঠে আসা একমাত্র অতিমানব। এ বিগ অ্যাচিভমেন্ট অফ সায়েন্স। বাচ্চাটা বাঁচলে ওকে নিয়ে কি পরিমাণ রিসার্চ করা হবে তুমি জানো? আগ্রহে চকচক করছে ডক্টর রিচার্ডসনের চোখ। মেজর সাদাত শানিত কণ্ঠে বলল, ডক্টর রিচার্ডসন, তুমি জানো আমি তোমাকে কেন এই রুমে নিয়ে এসছি? রিচার্ডসন মুখ ফেরানোর আগে তার মাথায় রিভলভারের ঠান্ডা স্পর্শ লাগলো। রিচার্ডসন কাপা গলায় বলল, তুমি আমাকে মারবে? একজন ইউএস সিটিজেনকে টাচ করলে এম্বাসি তোমাকে ছেড়ে দিবে ভেবেছ? তোমার এই সব বদমাইশি কাল দুনিয়ার সব মিডিয়াতে প্রমাণ সহ প্রচারিত হলে অ্যাম্বাসি মনে হয় না তোমাকে নিজের সিটিজেন হিসেবে স্বীকার করতে চাইবে। আর তারপরও কিছু হলে তোমার ভাষ্য মতে ফকির দেশের ব্রেনলেস গার্ড মেজর সাইদ সাদাত তার পরোয়া করে না। রিভলভারের সেফটি ক্যাচ টানলো মেজর সাদাত। বাই দ্য ওয়ে, এই কাজের পার্টিশন দেওয়া রুমটাকে পুরোপুরি সাউন্ড প্রুফ বানানোর জন্য ধন্যবাদ। নইলে তোমাকে এই রুমে গুলি করে মারতে পারতাম না। এতদিন নিষ্পাপ বাচ্চাগুলোর ওপর তোমার অত্যাচার আর তাদের চিৎকারে সাউন্ড প্রুফ রুমের জন্য কেউ শোনে, আর তোমার চিৎকারও কেউ শুনবে না। মেজর সাদাত চিবিয়ে চিবিয়ে বলল। আমি রিচার্ডসন কিছু বলতে গিয়েও বলল না। সে সম্ভবত তার সামনে দাঁড়ানো শ্যামলা হালকা পাতলা এই যুবকের পিছনে তার মৃত্যুর শীতল ছায়া দেখছে। বিনা দ্বিধায় ট্রিগার টানল মেজর সাদাত। রিচার্ডসনের মাথা ভেদ করে গেল বুলেটের টুকরো। ফিনকি দিয়ে ছিটে আসা রক্তে মেজর সাদাতের মুখ অনেকখানি ভিজে গেল। মেজর সাদাত সহজ ভঙ্গিতে সিগারেট ধরালো। তার মুখ অসম্ভব শান্ত, যেন এতক্ষণের ভয়ঙ্কর ঝড় এক মুহূর্তেই কেটে গেছে। একটু পর ক্যাপ্টেন ফারুক রুমে ঢুকে রিচার্ডসনের মৃতদেহের উপর উল্টে পড়তে পড়তে সামলে নিল। হতাশ চোখে সে মেজর সাদাতের দিকে তাকিয়ে বলল, স্যার, মালটারে বড় সহজে মারলেন। আমার হাতে দিতেন, দুনিয়াতে জাহান্নাম দেখায় দিতাম। মেজর সাদাত স্বাভাবিক গলায় বলল, লাশ সরানোর ব্যবস্থা করো ফারুক। জানোয়ারটাকে মারার পরও অসহ্য লাগছে।
রিচার্ডসনের লাশটা সরানোর পরও মেজর সাদাত দীর্ঘ সময় সেখানে বসে রইল, তার হাতের কাগজটা শক্ত করে চেপে ধরে। 10 জানুয়ারের নাম লিখেছে পালের গোদাটা। এর মধ্যে 4 বাংলাদেশিকে সে দরকার হলে জাহান্নাম থেকে খুঁজে বের করে জেলে ঢুকাবে, আর বাকি 6 সাদা চামড়া যাতে কোনোদিন ওই দেশে পা ফেলতে না পারে সে ব্যবস্থা করবে সে। নইলে মৃত্যু পথযাত্রী এই বাচ্চাটার প্রতি হয়ে যাওয়া ভয়ঙ্কর অবিচার তাকে কিছুতে শান্তিতে থাকতে দেবে না। রাত 10:30। মেজর সাদাতের চোখে কিছুক্ষণের জন্য লেগে এসেছিল। এমন সময় হুড়মুড় করে রুমে ঢুকলো ডাক্তার তামান্না। স্যার, ডাক্তার তামান্নার খটাস করে দেওয়া সেলুটে ধর্মর করে উঠে বসলো মেজর সাদাত। স্যার বাচ্চাটা? তামান্না অল্প অল্প হাঁপাচ্ছে, একটানা ছুটে এসেছে সম্ভবত। মেজর সাদাত সহজ গলায় বলল। মারা গেছে? ডাক্তার তামান্না ভয়ঙ্কর উত্তেজনায় ভালো করে কথা বলতে পারছে না, সে ঢোক গিলে বলল। হি ইজ আউট অফ ডেঞ্জার। মেজর সাদাত ঝটকা মেরে উঠে দাঁড়াল। কে? হ্যাঁ স্যার, আউট অফ ডেঞ্জার। ইটস আ মেডিকেল মিরাকল। ডাক্তার তামান্না হড়বড় করে বলল। এই ঘটনার মিনিট 10 পরে মেজর সাদাতকে বাচ্চাটার বেডের পাশে বসতে থাকতে দেখা গেল। ছেলেটার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয়ে আসে, যেন মৃত্যুর সাথে ভয়ঙ্কর লড়াইয়ে জিতে গেছে এই ছোট্ট ছেলে। মেজর সাদাত ছেলেটার মাথায় হাত রাখলো। কি সুন্দর পুতুলের মতো একটা বাচ্চা, লালচে চুল, মোমের মতো ফর্সা, পাতলা ঠোঁটের কোণে রক্ত জমাট বেঁধে আছে। ছেলেটার মাথায় হাত রাখার সাথে সাথে মেজর সাদাতের কানে বেজে উঠল ডক্টর রিচার্ডসনের কথা। সাদাত, এই বাচ্চাটা বাঁচলে তুমি জানো কি হবে? নভেল কমিক থেকে উঠে আসা একমাত্র অতিমানব, এই বিগ অ্যাচিভমেন্ট অফ সায়েন্স। বাচ্চাটা বাঁচলে ওকে নিয়ে কি পরিমাণ রিসার্চ করা যাবে তুমি জানো? অর্থাৎ এই পুতুলের মতো সুন্দর বাচ্চাটা বেঁচে থাকবে ল্যাবের গিনিপিক হিসাবে, অসংখ্য ছুরি কাচের নিচে হারিয়ে যাবে তার সারাটা জীবন। মেজর সাদাত দাঁতে দাঁত পিষল। আচমকাই সে তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সিদ্ধান্তটা নিয়ে নিল। তামান্না, আমি তুমি ছাড়া আর কেউ কি জানে বাচ্চারা বেঁচে যাবে? মেজর সাদাত শানিত কণ্ঠে জিজ্ঞাসা করল। না, ডক্টর আমিন হলো বাইরের রুমে ঘুমিয়ে পড়েছে, তাই তারও জানার কথা নয়। ডাক্তার তামান্না নিচু গলায় বলল। তামান্না, তোমার সুপিরিয়র অফিসার হিসেবে আমি অর্ডার করছি। দম নিতে থামল মেজর সাদাত, শান্ত কণ্ঠে বলল। কিল দ্য কিড। ডক্টর তামান্না বিস্ফোরিত নয়নে তাকিয়ে বলতে নিল। স্যার ঠিক বুঝতে পারলাম না। তার কথা শেষ করার আগে মেজর সাদাতের হাতের রিভলভার এসে ঠেকল ডক্টর তামান্নার মাথায়। বাচ্চাটাকে বাঁচিয়ে রাখা মানে ওকে ল্যাবের গিনিপিক বানানো, এবং আমি তো হতে দেব না। ফর দ্য লাস্ট টাইম আই এম আস্কিং, কিল দ্য কিড। ডাক্তার তামান্না অল্প অল্প কাঁপছে। মেজর সাদাতের এই রূপ সে চেনে না। মেজর সাদাতের কণ্ঠ শীতল থেকে শীতলতর হলো। তামান্না, আমি অর্ডার রিপিট করি না, তুমি তো জানো। তামান্না হুট করে বুঝে গেল যদি সে বাচ্চাটাকে না মেরে ফেলে এই মানুষটা আসলেই তাকে মেরে ফেলবে। তামান্না ঢোক গিলল। কি করবে সে এখন? নিজেকে বাঁচানোর জন্য একটা বাচ্চা ছেলেকে মেরে ফেলবে? কিন্তু তার জীবনও তো মাত্র শুরু হয়েছে। এতিমখানা থেকে উঠে এসে থেকে সেনাবাহিনীর মেডিকেল অফিসার হওয়ার এই লম্বা পথটা কতটা কষ্ট আর পরিশ্রম তাকে করতে হয়েছে সেটা শুধুমাত্র সেই জানে। এখন এত কষ্টে পাওয়া জীবনকে সেভাবে ছুঁড়ে ফেলবে? মেজর সাদাত তার রিভলভারের ঠান্ডা নলটা তামান্নার মাথার পিছনে আরো জোরে ঠেসে ধরল, আর তাতেই তামান্নার দ্বিধাদ্বন্দ্বের পাহাড় গুড়িয়ে গেল। তামান্না কাপা গলায় বলল। আমি করছি। বলার সময় তার চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। মেজর সাদাত দেখেও তা না দেখার ভান করে একই স্বরে বলল। তা করতে কয় হাজার ঘন্টা সময় লাগবে ভাবছ? ডু ইট ফাস্ট। তামান্না কাপা হাতে একটা সিরিঞ্জ তুলে নিল, অ্যাম্পুল থেকে লালচে তরল তাতে ঢুকিয়ে নিল। আইভি স্ট্যান্ডে ঝুলানো স্যালাইনের ব্যাগের দিকে এগিয়ে গেল সে। আইভি ব্যাগে সিরিঞ্জ পুশ করে দিলে 30 সেকেন্ডের মধ্যে বাচ্চাটার হার্টবিট থেমে যাবে। তামান্না সিরিঞ্জ পুশ করার আগে একবার বাচ্চাটার দিকে তাকালো। মৃত্যুর সাথে ভয়ঙ্কর লড়াই এ জিতে যাওয়া এই বাচ্চাটা শেষ পর্যন্ত হেরেই যাবে। মেজর সাদাত তীক্ষ্ণ চোখে তামান্নার দিকে তাকিয়ে আছে। মেয়ে আইভি স্ট্যান্ডের সামনে কেমন পাথরের মতো দাঁড়িয়ে আছে। মেজর সাদাত শানিত কণ্ঠে বলল। তামান্না, ফিনিশ ইওর জব। মূর্তির মতন দাঁড়িয়ে থাকা তামান্নার মধ্যে যেন প্রাণ ফিরে এলো মেজর সাদাতের কণ্ঠের ধারে। তামান্না ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল, তারপর হাতের সিরিঞ্জ ফেলে দিয়ে সহজ গলায় বলল। আমি পারবো না স্যার। মেজর সাদাত রিভলভার নিয়ে উঠে দাঁড়ালো। তামান্নাও ঘুরে মেজর সাদাতের মুখোমুখি হলো। এই প্রথম ডক্টর তামান্নাকে এতটা কাছ থেকে দেখলো মেজর সাদাত। মেয়েটা ঠিক সুন্দরীদের কাতারে পড়ে না, কিন্তু চেহারায় অদ্ভুত একটা মায়া আছে। বড় বড় চোখ জোড়া সেই মায়াকে আরো কয়েকশো গুণ বাড়িয়ে দিয়েছে। মেজর সাদাত বাস্তবতায় ফিরল ডাক্তার তামান্নার কথায়। আমি একজন সৈনিক হওয়ার পাশাপাশি একজন ডক্টর স্যার। খুন করা আমার কাজ নয়। মেজর সাদাত আবারও রিভলভার তামান্নার কপাল বরাবর ঠেকালো, ঠান্ডা স্বরে বলল। বাচ্চাটাকে বাঁচিয়ে রাখা মানে ওকে খুন করা, তামান্না। তুমি সেটা সবচেয়ে ভালো জানো। ডেথ ইজ অনলি ওয়ান সলিউশন ফর হিম।
তামান্না স্থির চোখে মেজর সাদাতের দিকে তাকালো। এই এক্সপেরিমেন্টে 45টা বাচ্চা ছিল, তাদের মধ্যে 44 জন মারা গেছে। একটা মাত্র বাচ্চা শুধু বেঁচে আছে স্যার। এটা কিভাবে সম্ভব হয়েছে জানেন? কারণ আল্লাহ চায় এই বাচ্চাটা বেঁচে থাকুক। তাই আমি আপনি এখানে সিদ্ধান্ত নেওয়ার কেউ না। মেজর সাদাত চাপা স্বরে বলল। ইউ লেফট মি উইথ নো চয়েস তামান্না। তামান্না ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল। আমার কথা শেষ হয়েছে স্যার, আপনি শুট করতে পারেন। মেজর সাদাতের আঙ্গুল ট্রিগারে চেপে বসলো। তামান্না চোখ বন্ধ করে ফেললো। মৃত্যুটা বড়ই দ্রুত এসে গেল তার জন্যে। তামান্না যে কান ফাটানো শব্দের প্রত্যাশায় ছিল ততটা শব্দ হলো না, শুধু ক্লিক করে একটা শব্দ হলো। তাতেই তামান্নার জান বের হওয়ার জোগাড়। সে গলা ফাটে একটা চিৎকার দিয়ে মাটিতে বসে পড়ল। মাটিতে থ্যাবড়া মেরে বসেও সে চোখ বন্ধ করে থরথর করে কাঁপতে লাগলো। কিছুক্ষণ অপেক্ষা করেও যখন কপালে গরম রক্তের স্রোত অনুভব করলো না, তখন আস্তে আস্তে চোখ খুলল সে। মেজর সাদাত তার সামনে চেয়ারটাতে বসে তামান্নার দিকে ঝুঁকে বসে আছে। তামান্নাকে চোখ মেলতে দেখে সে সহজ গলায় বলল। যেটুক সাহসী তোমাকে শুরুতে লেগেছে ততটা তুমি নাও। ঝাড়া 2 মিনিট লাগিয়েছে চোখ খুলতে। তামান্না তখনও সামলে উঠতে পারেনি। সে তাড়াতাড়ি নিজের শরীর চেক করতে লাগলো। গুলিটা মাথায় না লাগলেও অন্য কোথাও লেগেছে নিশ্চয়ই। মেজর সাদাতের রিভলভারের অসাধারণ নিশানার কথা এই কোয়ার্টারের সবাই খুব ভালো করে জানে। এত কাছ থেকে গুলি মিস হওয়ার কোনো চান্সই নেই। নিশ্চয়ই তার হাত নয়, পা ফুটো হয়ে গেছে। প্রচণ্ড উত্তেজনা বা ভয়ে সে হয়তো তীব্র সেই ব্যথা টের পাচ্ছে না। মেজর সাদাত চেয়ারে পা তুলে বসলো, হাই তুলে বলল। ক্লিক করে যে শব্দ শুনেছ সেটা রিভলভারের সেফটি ক্যাচ অন হওয়ার শব্দ। গুলি চালানোর প্রয়োজন আমার ছিল না। আমার দরকার ছিল তোমাকে টেস্ট করার। খুব ভালোভাবে না হলেও মোটামুটিভাবে তুমি তা তো উতরে গেছো। তামান্না মেঝেতে বসে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। মেজর সাদাত শান্ত স্বরে বলল। যেহেতু বাচ্চাটাকে বাঁচানোর জন্য তুমি নিজের জীবন ছাড়তেও রাজি, সুতরাং আজ থেকে তুমি এই পাগলামিতে অংশ নিয়ে ফেলেছ। দয়া করে সটকে পড়ার তাল করো না। হাতুর রিভলভারের সেফটি ক্যাচ তখন অন নাও থাকতে পারে। পাগলামিতে অংশ নেয়া মানে? তোতলে বলল তামান্না। মেজর সাদাত একই স্বরে বলল। আমি এই বাচ্চাটাকে বাঁচাবো এবং তাকে একটা সুস্থ জীবনে বাঁচতে দেব। এই বাচ্চা অতি মানব না মহামানব তাতে আমার বিন্দু মাত্র আগ্রহ নেই, কিন্তু এই মানুষের বাচ্চা, আর মানুষের বাচ্চা মানুষের মতোই বাঁচবে। কিন্তু এই বাচ্চাটা একা আমার পক্ষে বাঁচানো সম্ভব না। বিদেশি কুত্তাগুলো তারা খেয়ে ভেগেছে, কিন্তু অবস্থা ঠান্ডা হলে পাগলা কুত্তার মতোই বাচ্চার খোঁজ করবে। আমি আর ক্যাপ্টেন ফারুক বিদেশি, আর দেশি কুত্তাগুলোকে ঠান্ডা করব। আর তুমি এই বাচ্চার হেলথ কন্ডিশনের খেয়াল রাখবে। এই বাচ্চা মাত্র ক্রিটিক্যাল অবস্থা থেকে বের হয়েছে। আমি জানি না তাকে নিয়ে আমাদের কি পরিমাণ ছোটাছুটি করতে হবে ভবিষ্যতে। উই উইড নিড আ স্ট্যান্ড বাই ডক্টর অ্যান্ড ইউ উইল বি দ্য ওয়ান। দীর্ঘ বাক্য শেষ করে দম নিতে থাকলো মেজর সাদাত। তামান্না ঢোক গিলে বলল। আপনি আপনি শুরু থেকে সব ঠিক করে বসে আছেন তাই না? মেজর সাদাত মৃদু হাসলো, কিছু বলল না। তামান্না নিচু স্বরে বলল। কিন্তু কিন্তু বাচ্চাটার তো বেঁচে থাকার সম্ভাবনাই ছিল না। আপনি আগে থেকে কিভাবে ভেবে? মেজর সাদাত সহজ গলায় বলল। আই টু বিলিভ ইন মিরাকল তামান্না। তুমি নিশ্চয় বুঝতে পারছো তুমি আমার পার্টনার ইন ক্রাইম হয়ে গিয়েছ। উল্টাপাল্টা কিছু হলে দুজনকে 14 শিখের পেছনে যেতে হবে। তাই কোনো রকম গাধামি করো না। মেজর সাদাত বলল। ডাক্তার তামান্না আবারও ঢোক গিলে বলল। কিন্তু ক্যাপ্টেন ফারুক তিনি কি রাজি হবেন? দরজার পাশ থেকে ক্যাপ্টেন ফারুক হাই তুলে বলল। তামান্না ভিমড়ি খেয়ে বলল। আপনি আপনি কখন থেকে এখানে আছেন? মেজর সাদাত ক্যাপ্টেন ফারুকের হয়ে উত্তর দিল। তুমি গুলিখর ভয়ে মেঝেতে চোখ বন্ধ করে যখন কাঁদছিলে, আমি তখন মেসেজে ক্যাপ্টেন ফারুককে আসতে বলেছি। হি শুড বি ইনক্লুডেড ইন দিস কনভারসেশন। ডাক্তার তামান্না হুট করে বুঝে গেল এই ক্ষুরধার বুদ্ধির মানুষের সাথে তর্ক করে লাভ নেই। তামান্না উঠে দাঁড়ালো, নিচু স্বরে বলল। আমাকে কি করতে হবে? মেজর সাদাত মাথা নাড়ালো। এই তো কাজের কথা এসছ। অনেক লম্বা গরু চন্দ্রিকা চলেছে, এবার কাজে নামা যাক। কে বল ফারুক, কি বলো ফারুক? ক্যাপ্টেন ফারুক দাঁত বের করে হাসলো। গু খাওয়ার প্রসঙ্গ এখন থাক ফারুক। তামান্না বাইরে চলো, একটা সিগারেট ধরি আমার পরিকল্পনা বলছে। বাচ্চাটার সামনে সিগারেট ধরানো যাবে না। ইদানিং কালের সিগারেটগুলোতে বিশ্রী গন্ধ বের হয়। মেজর সাদাত উঠে দাঁড়ালো। তামান্না বের হওয়ার আগে গভীর মমতায় বাচ্চাটার মাথায় হাত বুলালো, নরম স্বরে বলল। তোমাকে বাঁচিয়ে রাখার জন্য অসম্ভব সাহসী একজন মানুষ এগিয়ে এসেছে। তুমি নিশ্চিন্তে ঘুমোতে পারো সোনা।
এদিকে ধানমন্ডির বিলাসবহুল একটা বারে ইউএস এমবেসির কর্মকর্তা এমিলিয়া ক্লার্ক বসে আছে। 32 বছর বয়সী এই লাশ সময়ের মুখে কটকটে গোলাপি লিপস্টিক আর কড়া মেকআপ তাকে আরো বেশি আকর্ষণীয় করে তুলেছে। এমিলিয়া ক্লার্ক তার টকটকে লাল রঙের নেল পালিশে রাঙানো নখ দিয়ে প্লাইউডের টেবিলে দাগ টানতে টানতে কড়া মেক্সিকান টোনের ইংরেজিতে বলল, তাহলে তোমরা এই ফকির দেশের 2 পয়সা দামের পাহারাদার কুত্তাগুলো তারা খেয়ে ভেগে এসেছো? ডাক্তার শেলবি ভাঙা কণ্ঠে বলল, আমাদের আর কোনো রাস্তা ছিল না এমি। গড নোস ডক্টর রিচার্ডসনের কি অবস্থা। ওই ছোকরা মেজর নাকি আস্ত একটা সাইকোপ্যাথ। এমিলিয়া ক্লার্ক শান্ত কণ্ঠে বলল, তাতে আমার কিছু যায় আসে না, আমার দরকার রেজাল্ট। সার্ভাইভার কিটটা কোথায়? ডাক্তার শেলবি তার টকটকে লাল টাইটা অস্বস্তি ভরে নাড়াচাড়া করলো, নিচু স্বরে বলল, ওকে ফেলেই আমাদের পালাতে হয়েছে। আসলে হাতে ডাক্তার শেলবির কথা শেষ হওয়ার আগেই এমিলিয়া ক্লার্ক তার টাই খামচে ধরে গলায় ফাঁসের মতো পেঁচিয়ে টেনে আনলো। ডাক্তার শেলবি আচমকাই বাতাসের অভাবে ডাঙায় তোলা মাছের মতো খাবি খেতে লাগলো। এমিলিয়া ক্লার্ক হিসিস করে বলল, সেফ কেয়ার হাসপাতালের মালিক শৈবাল সিদ্দিক ওয়াইনের বোতলে ছিপি খুলতে খুলতে বলল। এমিলিয়া হিসিস করে বলল, ইউ ফাক ইডিয়েট, তোকে 7 দিন সময় দিলাম। যেভাবে হোক ওই বাচ্চা আমার চাই, নইলে তোর প্রত্যেকটা ফাংশন অঙ্গ বেচে স্পন্সরশিপের টাকা তুলবো আমি। ওর অর্গান বেচে তোমার স্পন্সরশিপের 30 ভাগের 1 ভাগ টাকা উঠবে না এমি। সো লেট দিস পুয়ার ম্যান গো। তাই এই বেচারাকে ছেড়ে দাও। সেফ কেয়ার হাসপাতালের মালিক শৈবাল সিদ্দিক ওয়াইনের বোতলে ছিপি খুলতে খুলতে বলল, তাহলে কি করব? ব্লাডি ব্রাউন বাস্টার্ড, এটার সাথে সাথে তোমার কিডনিটাও নিয়ে নেব। এমিলিয়া হিসিস করে বলল। শৈবাল সিদ্দিক ওয়াইনের গ্লাস মুখে তুলতে গিয়েও থেমে গেল, বিড়বিড় করে বলল। ব্লাডি ব্রাউন বাস্টার্ড। তারপর গুনে গুনে 30 সেকেন্ড নিল। এমিলিয়া ক্লার্কের মাথা টেবিলে ঠেসে ধরতে চাপা স্বরে বলল, এটা তোমার সোনার দেশ না বিশ, এটা বাংলাদেশ। আর তুমি দাঁড়িয়ে আছো শৈবাল সিদ্দিকের বাড়ি, তাই গালাগাল হিসেব করে করো। এমিলিয়া টেবিলে ঠেসে থাকা অবস্থাতে খিকখিক করে হেসে বলল, ওকে, তাহলে তুমি দায়িত্ব নাও। সার্ভাইভার কিটকে 30 দিনের মাথায় আমার হাতে দাও, তাহলে আমি মেনে নেব। ইউ আর নট এ বাস্টার্ড। শৈবাল সিদ্দিক এমিলিয়ার মাথা ছেড়ে দিল, হাই তুলে বলল, তোমার মানা না মানার 2 পয়সার দাম নেই আমার কাছে। আমার কি দায় পড়েছে যে আমি তোমার ঝামেলা সামলাবো? তোমার এই কাজ খুবই বোরিং, যে শয়তানিতে ফান নেই। শৈবাল সিদ্দিক সে শয়তানিতে সময় নষ্ট করে না। এমিলিয়া মাথার চুল ঠিক করতে করতে বলল, লসের ভাগ তো তোমার কাছেও যাবে লিটল প্রিন্স। হাসপাতালটা তো তোমারই। ওই পাহারাদার কুত্তাগুলো চিরদিনের জন্য সিলগারা করে দেবে তোমার প্রপার্টি। শৈবাল সিদ্দিক শব্দ করে হাসলো। ওই প্রপার্টি উদ্ধারে কমপক্ষে 100 উপায় জানা আছে আমার। তার জন্য তোমার কাজ উদ্ধার করার কোনো দরকার আমার নেই। এমিলিয়া ক্লার্ক দীর্ঘ সময় এই ভয়ঙ্কর মানুষটার দিকে তাকিয়ে রইল। একে বোকা বানিয়ে কাজ উদ্ধারের ক্ষমতা এমিলিয়ার নেই। এর মাথাটা পুরোপুরিভাবে একটা প্রডিজির মাথা। নিজস্ব লজিকের বাইরে আর কোনো যুক্তি সেখানে বিবেচনায় আনা হয় না। বোকা বানানো তো দূরের কথা। হি ইজ এ ট্রু এক্সাম্পল ফর সাইকোপ্যাথ। এই ছেলে সাইকোপ্যাথের একটা সত্যিকারের উদাহরণ। আপন মনে বিড়বিড় করলো এমিলিয়া। সাইকোপ্যাথ? বিদ্যুৎ ঝলকের মতো মাথায় একটা বুদ্ধি চলে এলো এমিলিয়া। সে কুটিল চোখে তাকালো। তুমি মেজর সাদাতকে চেনো? লিটল প্রিন্স, ওই পাহারাদার কুত্তাই এই অপারেশনের লিড দিচ্ছে। এই হচ্ছে সত্যিকারের সাইকোপ্যাথ। তোমার বুদ্ধির সাথে পাল্লা দেওয়ার মতো ছোকরা হচ্ছে মেজর সাদাত। থিঙ্ক লিটল প্রিন্স, you much fun it would be. At last you will get a chance to meet your true completer. মেজর সাদাত, দ্যাটস গ্রেট মেজর সাদাত। শৈবাল সিদ্দিক টেবিলে আঙ্গুলে টোকা দিতে দিতে মাথা নিচু করে রইল কিছুক্ষণ। তারপর মুখ তুলে হাসি হাসি কণ্ঠে বলল। এমিলিয়া ক্লার্ক মুখ ঝামটা দিল। শৈবাল সিদ্দিক শব্দ করে হাসলো। এমিলিয়ার ক্লার্ক তার মুখোমুখি বসা অসম্ভব সুপুরুষ এই যুবকের দিকে তাকিয়ে শিউরে উঠল। গাঢ় নীল চোখ, পাতলা গোলাপি ঠোঁট আর ইটের চাপা ঘাসের মতো ফর্সা। এই ছেলেকে অনায়াসে রাজপুত্র হিসেবে চালিয়ে দেওয়া যেত কোনো সিনেমার কাস্টিংয়ে। কিন্তু তার গাঢ় নীল চোখের আড়ালে ঝিলিক দেওয়া ক্রূরতা খুবই দ্রুত মনে করিয়ে দেয় মুখোশের আড়ালে লুকিয়ে থাকা শয়তানের কথা। শৈবাল সিদ্দিক শান্ত ভঙ্গিতে তার বা হাত বাড়িয়ে দিল। সো রেডি টু মেক এ ডিল উইথ ডেভিল প্রিন্সেস?
তাহলে শয়তানের সাথে চুক্তি করার জন্য প্রস্তুত রাজকুমারী? অ্যামিলিয়া শৈবাল সিদ্দিকীর চোখে চোখ রাখলো। জেনে শুনে একটা শয়তানের সাথে একই নৌকায় পা দেওয়া কি ঠিক হবে? এমন দ্বিধাদ্বন্দ্বের ভিড়ে আচমকাই শৈবালের গাঢ় নীল চোখে নিজের ছায়া দেখলো অ্যামিলিয়া কার্ভ। তার সেই ছায়া আর শৈবাল সিদ্দিকীর মধ্যে কোনো পার্থক্য নেই আসলে। আর সাথে সাথে সমস্ত সন্দেহ দ্বিধা কেটে গেল অ্যামিলিয়ার। শৈবালের বাড়িয়ে দেওয়া হাত আঁকড়ে ধরল সে। নীল চোখের অপূর্ব সুন্দর এই মায়া মমতাহীন মানুষের দিকে তাকিয়ে ফিসফিস করলো। ইউ স্টিল নিড টু আস্ক দিস কোয়েশ্চেন? ফারুক, বাংলাদেশের মানুষের যে পরিমাণ কৌতূহল তা জ্ঞান বিজ্ঞানের শাখায় কাজে লাগালে কি একটা তাণ্ডব হতে চিন্তা করো তো। মেজর সাদাত সিগারেট ধরাতে ধরাতে বলল। রাত 11:30টার সময়ও হাসপাতালের চারিপাশে কৌতূহলী মানুষের ভিড়। দোতলার বারান্দায় দাঁড়িয়ে সেদিকেই তাকিয়ে আছে মেজর সাদাত, ক্যাপ্টেন ফারুক আর ডাক্তার তামান্না। ক্যাপ্টেন ফারুক কিছু বলল না। বাংলাদেশের মানুষের কৌতূহল জ্ঞান বিজ্ঞানের শাখায় গেলে আর কিছু না হোক তাদের যন্ত্রণা কমতো। জঙ্গি আক্রমণ বা কোনো ভবন ধসে ভেতরে আটকে পড়া মানুষ বাঁচানোর আগে তাদের কৌতূহলী মানুষদের ভিড় সামলাতে হয়। ফারুক, তুমি অ্যাম্বুলেন্স ড্রাইভ করতে পারো? অপ্রাসঙ্গিক এই প্রশ্ন কিছুটা থতমত খেয়ে যায় ক্যাপ্টেন ফারুক। একটু চিন্তা করে বলল, স্যার, পিস মিশনে একবার চালিয়েছিলাম। গুড। তামান্না, পেছনে ফায়ার এসকেপ ডোর দিয়ে বাচ্চাটাকে অ্যাম্বুলেন্স পর্যন্ত নিতে হবে। ফারুক গাড়িটা ড্রাইভ করবে। 2 ব্লক পরেই হ্যাপি ফ্যামিলি প্রাইভেট হাসপাতাল নামের একটা হাসপাতাল আছে। সেখানে পরিচালক আমার পরিচিত, তার সাথে আমি কথা বলে রেখেছি। সে তোমাদের পৌঁছানো মাত্রই তোমাকে আইসিইউর একটা ভিআইপি রুম খালি করে দেবে। মেজর সাদাত জ্বলন্ত সিগারেটটা হাতে নিয়ে বলল। তামান্না ঢোক গিলল। এই বাচ্চা মাত্র ক্রিটিক্যাল স্টেজ থেকে ফিরেছে, একে নিয়ে এতটা ছুটাছুটি করা মানে অবস্থা অবনতির আশঙ্কা চলে আসে। কিন্তু এছাড়া আর কোনো উপায় নেই, তাই প্রতিবাদ করা অর্থহীন। মেজর সাদাত তার মনের কথা বুঝতে পারল কিনা কে জানে। সে একই রকম আবেগহীন কণ্ঠে বলল, এখানে সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে সময়। ফারুক আর তোমাকে অবশ্যই 3টার মধ্যে ফিরে আসতে হবে। 1 সেকেন্ড লেট মানে প্ল্যান এক্সপোজড আর 3 জনের 14 শিখের পেছনে যাওয়া। ফারুক একটু কেসে বলল, স্যার, বাচ্চাটাকে সরালে ওই রুমে যে কেউ গেলেই তো বুঝে ফেলবে। না, বুঝবে না। বাচ্চাটাকে নিয়ে যাওয়ার আগে ওকে সরানোর সময় মৃত বাচ্চাগুলোর মধ্যে একজনকে ওই বেডে ট্রান্সফার করে দেব, আর তামান্না এসে ওই বাচ্চার ডেথ অ্যানাউন্সমেন্ট করবে। মেজর সাদাত আবারও সিগারেট টান দিল। কিন্তু স্যার, ডক্টর আমিনুল যদি উঠে যায়? ডাক্তার তামান্না আমতা আমতা করে বলল। ডাক্তার তামান্নার কথা শুনে মেজর সাদাত আর ক্যাপ্টেন ফারুক দুজনেই শব্দ করে হেসে ফেলল। মেজর সাদাত বলল, এই ব্যাপারে তুমি নিশ্চিত থাকো তামান্না, ওই পিচ্ছি জলহস্তি 2-4 ঘন্টা আগে উঠবে না। কিছুক্ষণ পরই ডাক্তার তামান্নার মেজর সাদাত বাচ্চাটার বেড নিয়ে অ্যাম্বুলেন্সের সামনে পৌঁছে গেল। ফায়ার এসকেপ ডোরের পাশে কড়া পাহারা থাকার কথা, কিন্তু তারা ডোরের সামনে আসতে ক্যাপ্টেন ফারুক এখানে এসে ঝিমুতে থাকা 2 সৈনিককে কড়া এক ধমক দিয়েছে। কি করো এখানে তোমরা? সামনের গেটে নানা কিসিমের মানুষ যে মেলা বসিয়েছে তার খেয়াল আছে? রফিকুল আর সিদ্দিক একা পারছে না, দৌড় দিয়ে ওই দিকে যাও। কষায় 10-12টা লাঠির বাড়ি দিয়ে এই ভিড় কমাও। কিন্তু স্যার, ফায়ার এসকেপ ডোর এভাবে অরক্ষিত রেখে। একজন ভয়ে ভয়ে বলল, এই ক্যাপ্টেন ফারুকি ঘাস কাটবে? আমি এখানে পিস মিশনে দাঁড়িয়ে আছি, একটা মশাও আমার চোখকে ফাঁকি দিয়ে পালাতে পারবে না। ক্যাপ্টেন ফারুক বাজখাই কণ্ঠে বলল। আর দাঁড়িয়ে থাকা ঝাড়ি খাওয়ার ঝুঁকি নিল না দুজন। খটাস করে স্যালুট দিয়ে দুজনে ছুটল গেটের দিকে। মেজর সাদাত দরজার আড়ালে দাঁড়িয়ে মুচকি হাসলো। একসময় পিচ্চি মিয়া ওমর ফারুক এখন কি করা ধমকি না দেয় জুনিয়রদের, অথচ আগে এই ছেলেকে ঝাড়ি দিলে প্যান্ট ভিজানো বাকি রাখতো শুধু। স্যার, তামান্না তারা দিল। আমরা কি রওনা হব? মেজর সাদাত বাস্তবে ফিরল, আলতো করে মাথা ঝাঁকালো আর আঙ্গুলের ইশারায় তাকে সামনে এগিয়ে যেতে বলল। বের হওয়ার কিছুক্ষণ পরই ক্যাপ্টেন ফারুকও তাদের সাথে হাত লাগালো। সাবধানে বাচ্চাটাকে অ্যাম্বুলেন্সে তুললো। ডাক্তার তামান্না ভেতরে ঢুকে স্যালাইন ব্যাগ আর পালস মিটার নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। মেজর সাদাত ক্যাপ্টেন ফারুকের দিকে তাকালো। টেক কেয়ার অফ দ্য কিড। ক্যাপ্টেন ফারুক উত্তরে স্যালুট দিল, নিচু স্বরে বলল, স্যার, আমার জান থাকতে আমি এই বাচ্চার গায়ে কোনো আসর লাগতে দেব না। মেজর সাদাত ফারুকের পিঠ চাপড়ে দিল। দ্যাটস মাই বয়। ফারুক ড্রাইভিং সিটে বসলো। ভিউ মিররে দেখলো মেজর সাদাত দাঁড়িয়ে আছে। ফারুক আপন মনে একটু হাসলো। তাদের ধরা খাওয়ার সম্ভাবনা 80 ভাগেরও বেশি। এই সত্য তাকে তেমন বিচলিত করছে না। সে জানে তারা ধরা পড়লে তাদের কিছুই হবে না। মেজর সাদাত জান দিয়ে হলেও তাদের বাঁচাবে। এই মাথা গরম মেজর আসলে অসম্ভব ভালো একজন মানুষ। এই তথ্য মেজর সাদাত না জানলে তার আশেপাশে সবাই জানে। ডাক্তার তামান্না যতটুকু সময় লাগবে ভেবেছিল তার চেয়েও কম সময় তারা হ্যাপি ফ্যামিলি হাসপাতালে পৌঁছে গেল। রাত 12:30টায়
হাসপাতালের পরিচালক তো দূর থাক, দু একটা আধা ঘুমো ডাক্তার ছাড়া কাকপক্ষেও থাকে না, কিন্তু এবার তার ব্যতিক্রম হলো। তাদের ঢুকতে দেখে পরিচালক জুবায়ের কবির দৌড়ে এলো, হড়বড় করে বলল। পেশেন্ট কই? ক্যাপ্টেন ফারুক হাই তুলে বলল। ভাই আপনি ব্যস্ত হয়েন না, এই আপা একাকে সব কিছু করবে। আপনি আমাকে একটু কষ্ট করে সিসিটিভি ফুটেজগুলোর কাছে নিয়ে যান, আমাদের আসা আর যাওয়ার ফুটেজগুলো মুছে দিতে হবে। ক্যাপ্টেন ফারুক যেমন তামান্নাকে আপা বানিয়ে সব কাজ তাকে গুছিয়ে দিল, ঠিক ততটা কাজ করতে হলো না তামান্নাকে। একজন মধ্যবয়সী নার্স মমতা মাখা গলায় একটু পরপর বলতে লাগলো, একজন মধ্যবয়সী নার্স আর খাটো মতো বয়ও তার সাথে হাত লাগালো। দ্রুত হাতে সবকিছু ঠিক করার সময়ও মধ্যবয়সী নার্স মমতা মাখা গলায় একটু পরপর বলতে লাগলো, আহারে, এইটুকু একটা বাচ্চা, কি সুন্দর পুতুলের মতো, এই নিষ্পাপ বাচ্চার কেন এই অবস্থা? ডাক্তার তামান্না উত্তর দিল না, উত্তর দেওয়ার মতো সময় বা অবস্থা কোনোটাই তার নেই। এদিকে ক্যাপ্টেন ফারুক দ্রুত হাতে সিসিটিভি ফুটেজ ডিলিট করছে। জুবায়ের কবির তার পাশে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছেন। একটু কেশে তিনি সন্তর্পণে বললেন, ভাই এই বাচ্চাকে। ক্যাপ্টেন ফারুক একটু সময় নিয়ে উত্তর দিল, গলা নামিয়ে বলল, ভাই আপনি বিশ্বাসী মানুষ বলে বলছি, এই বাচ্চা নিয়ে বিরাট কেস আছে। জুবায়ের কবির কৌতূহলে ঝুঁকে গেলেন, ফিসফিস করে বলল, কি কেস ভাই? এই বাচ্চা আসলে মেজর সাদাতের ছেলে। দুম করে যেন বোমা ফাটালো ক্যাপ্টেন ফারুক। জুবায়ের কবিরের মুখ বোয়াল মাছের মতো হাঁ হয়ে গেল। সে তোতলাতে তোতলাতে বলল, কিন্তু সাদাত ভাই তো বিয়ে করেননি। ফারুক তার কথা উড়িয়ে দেওয়ার ভঙ্গি করলো। আরে ভাই এই ফিল্ডে থেকেও বুঝেন না, মেজর সাদাত কলেজে থাকতে এক মাথা ঘুরানো সুন্দরী মেয়ের সাথে পালিয়ে বিয়ে করেছিল। বউ নিয়ে যখন বাড়িতে উঠবেন তখন তার আব্বা ডিপজলের মতো বন্দুক নিয়ে তাড়া করলেন। এরপর যা হবার হলো তাই। সুন্দরী মেয়ের সাথে 6 মাসের মধ্যে ডিভোর্স, কিন্তু ততদিনে সর্বনাশ হয়ে গেছে। স্যারের এক বাচ্চার বাপ হয়ে বসে আছে। জুবায়ের কবিরের হা আরো বড় হলো। কিন্তু আমি তো জানতাম। আরে ভাই এইসব খবর কি সবাইরে বলা যায়? আপনি আপন মানুষ বলে বললাম। ফারুকের ততক্ষণে ফুটেজ ডিলিট শেষে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল। হতভম্ব জুবায়ের কবিরের পিঠ চাপড়ে সে বলল, বাচ্চাটার দিকে খেয়াল রাখেন ভাই, সাদাত স্যারের কলিজার টুকরা। জুবায়ের কবিরকে টাসকি খাওয়া অবস্থাতে রেখে ক্যাপ্টেন ফারুক বের হয়ে গেল। ডাক্তার তামান্না ইতিমধ্যে 17টা মিস কল দিয়েছে। ফারুকের কাজ শেষ হলে রওনা দিবে তারা। ফেরার পথে অ্যাম্বুলেন্স চালাতে চালাতে জুবায়ের কবিরকে বোকা বানানোর মজা একটু পরপর হা হা করে হাসতে লাগলো ক্যাপ্টেন ফারুক। পাশে বসা ডাক্তার তামান্না বেশ অবাক হলো। সিনিয়র অফিসারকে কিছু জিজ্ঞাসা করবে না ভেবেও জিজ্ঞাসা করেই ফেললো, সে কিছু কি হয়েছে? ক্যাপ্টেন ফারুক হাসতে হাসতে কাহিনী বলল ডাক্তার তামান্নাকে। এরকম অদ্ভুতুরে গল্প শুনে হাসবে না ভেবেও হেসে ফেলল তামান্না। কোনো মতে হাসি সামলে বলল, বেচারা এমনিতেও আমাদের জন্য অনেক করেছে, তাকে এইভাবে বোকা বানালেন স্যার? রাখো তোমার বেচারা। এই বটটাকে বোমা মারলেও কাউকে হেল্প করে না। মেজর সাদাত 2 মাস আগে একে সোনার মহল হোটেলে হাতে নাতে মেয়ে সহ ধরছে। আমিও ছিলাম মেজর সাদাতের সাথে। আমি সেই ঘটনা সুন্দর করে ভিডিও করেছি। জানোয়ারটাকে 14 শিকের পেছনে নিতে পারি নাই, শুধু মাত্র বেটার মামার জোর আছে দেখে। আর সেই ভিডিও জুবায়ের কবিরকেও পুরো ভেজা বেড়াল বানিয়ে দিয়েছে। নইলে পুরো একটা ভিআইপি রুম সে এমনিতে ছাড়ে। ডাক্তার তামান্না পুরাই বোকা হয়ে গেল। মেজর সাদাত আর তার বিশ্বাসভাজন ক্যাপ্টেন ফারুক এই জুড়ি তো পাগলামিকে শিল্প পর্যায়ে নিয়ে গেছে। ডাক্তার তামান্না কি বুঝে যেন অপ্রাসঙ্গিকভাবে জিজ্ঞাসা করলো, স্যার সাদাত স্যার কেন এই বাচ্চাটাকে এমন জান প্রাণ দিয়ে বাঁচাতে চাইছে? মনে হচ্ছে বাচ্চাটাকে বাঁচানোর জন্য স্যার জীবন দিতেও রাজি। ক্যাপ্টেন ফারুক কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, তুমি যেহেতু এই পাগলামিতে ঢুকে পড়েছ, তাই তোমার এই প্রশ্নের উত্তর জানার অধিকার আছে। ক্যাপ্টেন ফারুক আরও দীর্ঘ সময় নিয়ে পরের বাক্য গুছালো। 2019 সালের শুরুর দিকে কঙ্গো পিস মিশনে বাংলাদেশ পিস কিপিং কমান্ডের কাছে একদল মানব পাচারকারীর লোকেশন লিক হয়ে যায়। 40টা বাচ্চা তাদের হাতে আটকা ছিল। আমাদের একটা টিম সেই লোকেশনে বাচ্চাদের উদ্ধারের জন্য যায়। মেজর সাদাত তখন মাত্র 2nd লেফটেন্যান্ট। স্যারও সেই টিমে ছিল। বাচ্চাগুলো উদ্ধার করার ঠিক 10 মিনিট আগেই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কমান্ড আসে অপারেশন ক্যান্সেল করার জন্য। ওই দেশের হোম মিনিস্ট্রি নাকি তাদের দেশের অভ্যন্তরীণ সমস্যাতে বাংলাদেশ সেনাবাহিনীর হস্তক্ষেপ চাচ্ছে না। ক্যাপ্টেন ফারুক কথা শেষ করে একটু থামলো, যেন পরের ঘটনাগুলো গুছিয়ে নিতে তার সময় লাগছে। ডাক্তার তামান্না নিচু গলায় প্রশ্ন করলো, তারপর? সেনাবাহিনীতে কমান্ড মানে কমান্ড।
কমান্ডে যদি বিষ খেতে বলে সেটাও সোনামুখ করে খেয়ে ফেলতে হবে। আর একটা অপারেশন ক্যান্সেল করা তো। ক্যাপ্টেন ওমর ফারুক আবারও নিঃশ্বাস ফেলল, তারপর থেমে থেমে বলল, মেজর সাদাত তখন পাচারকারীদের আস্তানায় একেবারে পাশে ছিল। সেখানে একটা বাচ্চা মেয়ে জানালার পাশে বাঁধা ছিল। আচমকা অপারেশন ক্যান্সেল হওয়ার পর হাইট আউট থেকে উঠে আসতে গিয়ে মেজর সাদাত আর মেয়েটা দুজনকেই দেখে ফেলে। বাচ্চা মেয়েটা নাকি মেজর সাদাতকে দেখে আশার হাসি হেসেছিল, মনে করেছিল মেজর সাদাত তাদের বাঁচাতে এসেছে। অথচ মেজর সাদাত তখন কমান্ড মেনে পিছু হাঁটতে বাধ্য। ডাক্তার তামান্না আর কিছু বলার ভাষা খুঁজে পেল না। নিছদ্র নীরবতা নামলো অ্যাম্বুলেন্সের সামনে সিটে বসা দুজন মানুষের মধ্যে। ক্যাপ্টেন ফারুকই সে নীরবতা ভাঙল, শান্ত কণ্ঠে বলল, পরের দিন অবশ্য হোম মিনিস্ট্রির পারমিট নিয়ে আবার পাচারকারীদের আস্তানায় রেড দিয়েছিল সেই টিমটা। কিন্তু সেই ইনফরমেশন ততক্ষণে পাচারকারীদের কাছে লিক হয়ে গেছে। সব করা পালিয়েছে। আর যাওয়ার আগে বদমাশগুলো ঝামেলা এড়াতে 40টা বাচ্চাকেই জবাই করে রেখে রেখেছে। ডাক্তার তামান্না এই প্রথম মেজর সাদাতের কঠোরতার আড়ালে ভয়ঙ্কর কষ্টটা ধরতে পারল। এই মানুষটা আসলে ভেতরে ভেতরে অসম্ভব দুঃখী একজন মানুষ। ক্যাপ্টেন ফারুক গাড়ির ভিউ মিররের দিকে তাকিয়ে বলল, মেজর সাদাত সেই ট্রমা নিতে পারেননি। সব জায়গায় ওই বাচ্চা মেয়েটাকে দেখতে শুরু করলেন। পিস কিপিং এর মিশন ক্যান্সেল করলো, 2 মাস ছুটি নিল সব কিছু থেকে। স্যারের ভয়ঙ্কর মানসিক জোর আছে বলেই স্যার ফিরতে পারল। কিন্তু পার্মানেন্টলি ইনসোমানিয়ার রোগী হয়ে গেল। করা মেডিকেশন ছাড়া তার পক্ষে ঘুমানো অসম্ভব। ডাক্তার তামান্না দীর্ঘ সময় নিয়ে বলল, আর আপনি কেন? ক্যাপ্টেন ফারুক একটু হাসলো। আলো আধারে তার সে হাসি বড় বিচিত্র দেখালো। সে হাসতে হাসতেই বলল, আমার গল্পটা আজ থাকুক ডক্টর তামান্না। সব গল্প একদিনে শেষ হলে বড্ড বোরিং হয়ে যাবে পরের দিনগুলো। ক্যাপ্টেন ফারুকের এই হাসি হাসি কথা এতক্ষণের ভারী পরিবেশটাকে কিছুটা হলেও হালকা করে দিল। ডাক্তার তামান্নাও হাসলো। সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে বলল, ঠিক বলেছেন স্যার। ক্যাপ্টেন ফারুক আর ডাক্তার তামান্না তখনও জানতো না তাদের সামনে দিনগুলো এতটাই বিপজ্জনক আর উত্তেজনাকর হয়ে দাঁড়াবে যে দিন শেষে এমন নীরস সময়গুলোই তাদের জন্য বড় লোভনীয় হয়ে দাঁড়াবে। এদিকে হাসপাতালের স্কেপ ডোরের হালকা হলুদ বাতি জ্বলছে। মেজর সাদাত প্রথম ধাপে সিঁড়ির উপর পা ছড়িয়ে বসে আছে। তার ঠোঁটের কোণে এক টুকরো সিগারেট লালচে আলো ছড়িয়ে জ্বলছে। মেজর সাদাত লম্বা টান দিল শেষ টুকরাটাতে। তারপর উঠে দাঁড়িয়ে সিগারেটের টুকরাটা মাটিতে ফেলে পা দিয়ে পিষে নিভালো। ডিউটি টাইমে সিগারেট টানাই নিষেধ, সেখানে তার এই একের পর এক সিগারেট টানা তথ্য জানলে খবর হয়ে যাবে তার। মেজর সাদাত হাতঘড়ির দিকে তাকালো। 2টা বেজে 15 মিনিট। 3টা বাজতে এখনও লম্বা সময় বাকি, কিন্তু ভেতরে ভেতরে চাপা অস্বস্তি অনুভব করছে সে। মাথায় অহেতুক চিন্তাগুলো সরাতে যেন সে সামনের দিকে তাকালো। ফায়ার এসকেপ ডোরের ঠিক সামনেই উল্টো করে রাখা সারি সারি অ্যাম্বুলেন্স, সেগুলোর ভিউ মিররে হলুদ বাতির প্রতিফলন রীতিমতো চোখে লাগছে তার। এই চোখে লাগা ভিউ মিররই আশীর্বাদ হয়ে এলো মেজর সাদাতের জন্য। সামনের ভিউ মিররে আবছা একটা ছায়াকে নড়তে দেখলো তার পিছনে। সেই সামান্য ছায়া যথেষ্ট ছিল মেজর সাদাতের জন্য। তার বুঝতে 1 সেকেন্ডের বেশি সময় লাগলো না। ভিউ মিররে এতটাই তার ছায়া, এবং সেই ছায়ার সাথে একটা কালচে নলের অস্পষ্ট প্রতিফলন। বিদ্যুৎ গতিতে মেঝেতে ঝাঁপিয়ে পড়ল মেজর সাদাত। সাথে সাথে থুতু ফেলার মতো একটা শব্দটা মেজর সাদাতের পরিচিত। সাইলেন্সার লাগানো রিভলভারের গুলি বের হওয়ার সময় এমন শব্দ হয়। যে তাকে মারতে এসেছে সে খুব আটঘাট বেঁধেই এসেছে বলা যেতে পারে। মেজর সাদাত মেঝেতে আছড়ে পড়ে এক ঝটকায় হাঁটু গেড়ে বসে ঠিক সামনেই হাসপাতালের পুরনো আমলের পিলারের পিছনে আড়াল নিল সে। এই আড়াল নেওয়ার আগের সময়টুকুতে আবারও থুতু ফেলার শব্দ হলো 2বার। মেজর সাদাত যতটুকু পারল এলোপাতারি ছুটে রিভলভারের নিশানা এড়াতে চাইল। পিলারের পাশের আড়াল নেওয়ার পর একটু দম নেওয়ার সময় পেল মেজর সাদাত। পরক্ষণে কাঁধের ডান পাশে তীব্র ব্যথা তার চেতনাবোধকে অবশ করে দিল প্রায়। মেজর সাদাত দাঁতে দাঁত চেপে ব্যথা সামলে নেওয়ার চেষ্টা করলো। সরু রক্তের ধারা গড়িয়ে পড়ছে তার কাঁধ বেয়ে। আততায়ী যতটা নবীশ সে ভেবেছিল, আততায়ী ততটা অদক্ষও নয়। তার এলোপাতারি গুলির একটা অকেজো করে দিয়েছে মেজর সাদাতের ডান হাত। অনেক কষ্টে হাতটা পকেটে ঢুকালো মেজর সাদাত। পকেটে রিভলভারের ঠান্ডা স্পর্শে কিছুটা ভরসা পাওয়ার চেষ্টা আর কি। সেই অবস্থায় আততায়ী এক নজর দেখার তীব্র কৌতূহল দমাতে পারল না মেজর সাদাত। মাথা একটু বের করতেই ছিটকে উঠল তার মাথার পাশের পিলারে সিমেন্টের আবরণ। ঝটকা মেরে মাথা সরালো মেজর সাদাত। স্বাভাবিক রিফ্লেক্স বশতই পকেটে গুজে রাখা রিভলভার হাতে চলে এলো তার। রিভলভার শক্ত করে চেপে পিলারে ঠ্যাস দিয়ে বিড়বিড় করলো মেজর সাদাত, ওয়েল ডান মেজর সাদাত। বিড়াল মরে কৌতূহলে, আজ তুমিও সেভাবেই মরবে। অবশ্য আততায়ীর পরিচয় জানার জন্য এতটা ঝুঁকি নেওয়ার কোনো প্রয়োজন ছিল না মেজর সাদাতের। আততায়ীর হুঙ্কার শোনা গেল, খনকির পোলো মেজর সাদাত, কই সরিয়েছিস বাচ্চাটারে?
মেজর সাদাত ভয়ঙ্করভাবে চমকে গেল। এই কণ্ঠ তার পরিচিত সিনিয়র মেডিকেল অফিসার ডাক্তার আমিনুল। অস্ফুট স্বরে বিড়বিড় করল মেজর সাদাত। তাহলে হেডকোয়ার্টার না, এই অপারেশন ইনফরমেশন লিক করেছে আমার কোয়ার্টারের একজন লোক। মেজর সাদাতের ইস্পাতের মতো নার্ভে মরিচা ধরল। রিভলভার ধরা হাত কাঁপতে লাগলো আচমকা, কিছুটা তার আহত কাঁধের ব্যথার জন্য আর অনেকটাই কাছের মানুষের বিশ্বাসঘাতকতায়। মেজর সাদাতের হাতের কাঁপুনি হুট করেই থেমে গেল। বিদ্যুৎ চমকের মতো তার ভয়ঙ্কর এক সম্ভাবনা মাথায় এসেছে। কিছুক্ষণ পরই ক্যাপ্টেন ফারুক আর ডাক্তার তামান্না আসবে এই রাস্তা দিয়ে। আর মেজর সাদাত যদি এখনই কিছু না করে তাহলে আত্মরক্ষার সামান্য সুযোগটুকু পাবে না ক্যাপ্টেন ফারুক আর ডাক্তার তামান্না এই উন্মাদ অস্ত্রধারীর সামনে। আর বেঁচে থাকতে মেজর সাদাত তা হতে দিতে পারে না। তাই দাঁতে দাঁত চেপে রিভলভারটা আঁকড়ে ধরল সে। হাতের প্রত্যেকটা সেকেন্ড এখন অসম্ভব মূল্যবান। দুঃখ বিলিশের সময় পরেও পাওয়া যাবে। রাত বাড়ছে, সাথে এগিয়ে আসছে আততায়ীর পায়ের আওয়াজ। আর তার অপেক্ষায় রিভলভার শক্ত করে ধরে বসে আছে এক আহত বাঘ, মেজর সাদাত। ভয়ঙ্কর বিপদের শুরুতে কি করতে হয় জানো সাদাত? প্রথমেই নিজের চোখকে অবিশ্বাস করতে হয়। ভয়ঙ্কর বিপদে তোমার চোখ সবার প্রথম ঘাবড়ে যাবে, কারণ তার নজর তখন শুধু বিপদের দিকে। তাই বিপদ চোখকে না, নিজের কানকে বিশ্বাস করবে। দৃশ্য অনেক সময় নিজের সাথে ছলনা করে, কিন্তু শব্দ কখনো বিশ্বাসঘাতকতা করে না। ট্রেনিং এর এই অতি পরিচিত এই উপদেশটা আবারও কানে বাজলো মেজর সাদাতের। মেজর সাদাত বা হাত দিয়ে কাঁধের ক্ষত চেপে ধরল, তারপর চোখটা বন্ধ করে বড় করে শ্বাস নিল। ডাক্তার আমিনুলের পায়ের আওয়াজ শোনা যাচ্ছে, মোটেও সাবধানী পায়ের শব্দ বলে মনে হচ্ছে না। সম্ভবত মেঝেতে রক্তের ছিটা দেখে সে বুঝে নিয়েছে মেজর সাদাত আহত। ডাক্তার আমিনুল ফিল্ডে ততটা অংশ নেয়নি কখনোই, তাই সে সম্ভবত বুঝতে পারছে না মানুষ যত বেশি কোণঠাসা হয় তত বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে। মেজর সাদাত দ্রুত সিদ্ধান্ত নিল ডাক্তার আমিনুল ডানহাতি, তাই সে স্বভাবতই ডান দিকে বেশি সতর্ক থাকবে। আর বেশি চিন্তা করার সময় ছিল না মেজর সাদাতের হাতে। পিলারের আড়ালে থেকেই বা পাশ দিয়ে মাথা বের করে হাতের রিভলভারের নিশানা করল সে। একবার মাত্র সুযোগ পেল, কিন্তু সেই সুযোগ মেজর সাদাত ডাক্তার আমিনুলের উপর ব্যবহার করলো না। তার গুলিটা ছিটকে গিয়ে লাগলো হলুদ বাতিতে। প্রচণ্ড শব্দে ফেটে গেল বাতিটার। অন্ধকার নামলো লড়াই মঞ্চে। কথায় আছে ঢাকা শহর পুরোপুরি অন্ধকার হয় না কখনো, কিন্তু এই চিকিৎসার নামে চালিয়ে যাওয়া অমানসিক অত্যাচার ঢাকার জন্য বিদেশি পাগলা বিজ্ঞানীগুলো একেবারেই নির্জন একটা জায়গাতে হাসপাতালের ব্যবস্থা করেছে। আশেপাশে কোনো বাড়িঘরও নেই। তারপর হাসপাতালের কোনায় এই ফায়ার স্কেপে যে বিল্ডিং এর ভিতর থেকেও কিছুটা আলো আসবে সেই সম্ভাবনাও নেই। তাই ঘুটঘুটে আধার ঘিরে ফেলল উন্মাদ শিকারী আর তার কোণঠাসা শিকারকে। এবার পাশার দান উল্টে গেছে। ডাক্তার আমিনুল এই আচমকা অন্ধকারে একেবারে হতচকিত হয়ে গেছে, কিন্তু মেজর সাদাত 2-3 মিনিট ধরে চোখ বন্ধ করে অন্ধকারে কিছুটা হলেও অভ্যস্ত হয়ে গেছে। মেজর সাদাত রিভলভার ছুঁড়ে ফেলল অন্যদিকে। ঘাবড়ে গিয়ে ডাক্তার আমিনুল সেদিকে রিভলভার তাক করে গুলি করলো আরেকবার। জোরালো থুতু ফেলার মতো সাইলেন্সারের পরিচিত শব্দটা আবারও কানে বাজল মেজর সাদাতের। সেটুকু শব্দেই ডাক্তার আমিনুলের অবস্থান ফাঁস করে দিল মেজর সাদাতের কাছে। গুলি করে রিভলভার নিচে নামানোর আগে মুগুরের মতো দুটো ঘুষিতে উল্টে পড়তে পড়তে নিজেকে সামলে নিল ডাক্তার আমিনুল। তবে সামলে নিয়েও লাভ হলো না তার। মেজর সাদাত তার গলা কনুই দিয়ে চেপে পিলারে ঠেসে ধরল। কিছুক্ষণে বাতাসের অভাবে হাঁসফাঁস করতে লাগলো ডাক্তার আমিনুল। তাতে তার গলার ফাঁস আলগাত হলোই না, উল্টো আরও চেপে বসতে লাগলো ডাক্তার আমিনুলের গলায়। মেজর সাদাত শানিত কণ্ঠে বলল, কতদিন ধরে ইনফরমেশন লিক হচ্ছে তোমার থেকে আমিনুল? ডাক্তার আমিনুলের অবশ্য তখন উত্তর দেওয়ার অবস্থা নেই। বাতাসের অভাব সে ডাঙায় তোলা মাছের মতো তরপাচ্ছে। জ্ঞান হারানোর ঠিক আগ মুহূর্তে শেষ চাল চালালো সে। অনেক কষ্টে হাতটা তুলে আন্দাজে মেজর সাদাতের ডান কাঁধ বরাবর ঘুষি চালালো সে। ঘুষিটা একেবারে মেজর সাদাতের গুলি খাওয়া আহত জায়গাটায় লাগলো। অস্ফুট আর্তনাদ করে ধাক্কা দিয়ে ডাক্তার আমিনুলকে সরিয়ে দিল মেজর সাদাত। ডাক্তার আমিনুল ততক্ষণে মেজর সাদাতের দুর্বলতা ধরে ফেলেছে। সে মেজর সাদাতের সেই আহত জায়গাতেই পা তুলে প্রচণ্ড জোরে লাথি বসিয়ে দিল। ভয়ানক ব্যথায় ছিটকে পড়ে গেল মেজর সাদাত। মেঝেতে আছড়ে পড়তেই ফিনকি দিয়ে এক ঝলক রক্ত বের হয়ে এলো তার মুখ থেকে। ডাক্তার আমিনুল পাগলের মতো হা হা করে হাসতে হাসতে পকেট থেকে ফোন বের করে ফ্ল্যাশ লাইট জ্বালালো। তারপর সেটা মেঝেতে পড়ে কাতরাতে থাকা মেজর সাদাতের পাশে রাখলো। কিরে শুয়োরের বাচ্চা মেজর, গুলি করে বাতি নিভিয়ে দিয়ে খুব তো বাহাদুরি দেখালি, কিন্তু শেষে তো নিজেরই 12টা বাজালি। মেজর সাদাত কোনো উত্তর দিল না। বদ্ধ উন্মাদের কথার উত্তর দেওয়ারও মূর্খতার মধ্যে পড়ে। ডাক্তার আমিনুল অবশ্য তার উত্তরের অপেক্ষা করল না। মেজর সাদাতের চুল টেনে ধরে হিসিস করে বলল, বাচ্চাটাকে কই লুকাইছিস বল, তাহলে ছেড়েও দিতে পারি। মেজর সাদাত মুখ তুলে রক্তমাখা মুখে হাসলো। আমাকে ছেড়ে দেওয়ার মানে তুমি আর আমি দুজনে ভালো করে জানি। তুমি যদি আমাকে ছাড়ো বা আমি যদি কোনোভাবে বেঁচে যাই, গুনে গুনে 14 বছর তোমাকে হাজতবাস করাবো আমি। ডাক্তার আমিনুল মুখ বিকৃত করে উঠে দাঁড়ালো। তারপর থু করে মেঝেতে থুতু ফেলে কষিয়ে একটা লাথি মারল মেজর সাদাতের তলপেট বরাবর। তারপর আরেকটা লাথি, ভাবে লাথির পর লাথি মেরে চলল মেজর সাদাতকে।
মেজর সাদাত দাঁতে দাঁত চেপে সহ্য করতে লাগলো সেগুলো। বা হাতটা কেবল মেঝে খামচে ধরার ব্যর্থ চেষ্টা চালাচ্ছে ভয়ঙ্কর ব্যথাটা সামলে দেওয়ার জন্যে। হুট করে এক টুকরো কাছে হাত লাগালো মেজর সাদাতের। বাতি ভেঙে নিচে পড়া কাচের টুকরো, আর সাথে সাথে সেই ভাঙা কাচের টুকরোটা আঁকড়ে ধরলো মেজর সাদাত। আর একটা বারও চেষ্টা করতে দোষ কি? আমিনুল, বাচ্চাটাকে পেলে তুমি কি করবে? ওদের হাতে দিয়ে দেবে কেটে চেড়ে দেখার জন্য? মেজর সাদাতের আচমকা এই প্রশ্নে থেমে গেল ডাক্তার আমিনুলের লাথি। সে আবার হাঁটু গেড়ে বসলো মেজর সাদাতের সামনে। তাতে তোর কি কুত্তা? হ্যাঁ ডক্টর? আমিনুলের কথা শেষ হওয়ার আগে মেজর সাদাত তার বা চোখের ঠিক নিচ বরাবর কাঁচটা গেঁথে শক্ত করে টান দিল। আচমকায় আক্রমণে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে রইল সে। তারপর গগন বিদারী চিৎকার দিয়ে বা চোখ চেপে ধরল। চোখের ঠিক নিচেই এক টুকরো কাঁচ বিঁধে আছে তার। গলগল করে গড়িয়ে পড়া রক্তে অনেকখানি ভিজে গেছে তার মুখ। 2-1 সেকেন্ডেই মেজর সাদাত সময় নিয়ে উঠে দাঁড়ালো। তারপর তার আচমকাই আক্রমণে ভয়ঙ্কর ব্যথার প্রতিক্রিয়া হিসেবে হতভম্ব হয়ে বসে থাকা ডাক্তার আমিনুলের দিকে তাকালো। একটু পরেই এই ব্যথা সামলে উঠবে জানোয়ারটা। আর মেজর সাদাতের যে অবস্থা তাতে দ্বিতীয়বার এই শয়তানের পেছনে ছুরি মারার প্রক্রিয়া সামাল দিতে পারবে না সে। মেজর সাদাত তার পায়ের তালু দিয়ে ঘুরিয়ে লাথি মারল ডাক্তার আমিনুলের মুখ বরাবর। বুট পরা পায়ে সে এক লাথিতে একটা দাঁত ভেঙে গেল ডাক্তার আমিনুলের। মুখ থেকে এক ঝলক রক্ত কুলি করে জ্ঞান হারালো মির্জাফরটা অবশেষে। ডাক্তার আমিনুল অকেজো হয়ে যাওয়ার পর মেজর সাদাত কিছুটা সময় নিল ঠিক হতে। ভয়ঙ্কর উত্তেজনা কেটে গেছে। রক্তের স্রোতের অ্যাড্রেনিলের প্রবাহ ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। মেজর সাদাত খোঁড়াতে খোঁড়াতে হেঁটে পিলারের পাশে পড়ে থাকা তার ওয়াকিটকি হাতে নিল। কিন্তু কিছু বলার আগে মেজর সাদাতের চারিপাশে সবকিছু দুলতে লাগলো। হাত থেকে খসে পড়ে গেল ওয়াকিটকিটা। আবারও এক ঝলক রক্ত বের হয়ে এলো তার মুখ থেকে। ভয়ঙ্কর উত্তেজনায় পরিস্থিতি শেষ হয়ে এসেছে, সেই সাথে শেষ হয়ে আসছে তার জীবনী শক্তি। এমন সময় চলন্ত একটা অ্যাম্বুলেন্সের হলুদ হেডলাইটের আলো মুখে লাগলো তার। অ্যাম্বুলেন্সটা পার্কিং স্পেসে থামতেই লাফিয়ে নামলো ক্যাপ্টেন ফারুক আর ডাক্তার তামান্না। হেডলাইটের আলোয় মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে থাকা ডাক্তার আমিনুল আর পিলারে ঠ্যাস দিয়ে দাঁড়ানো রক্তাক্ত মেজর সাদাতকে দেখে ক্যাপ্টেন ফারুক বিস্ময়ে বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকলেও ডাক্তার তামান্না হতভম্ব হওয়ার জন্য 1 সেকেন্ডের বেশি সময় নিল না। ডাক্তার তামান্না দৌড়ে এসে টলমল মেজর সাদাতকে ধরল। আপনি ঠিক আছেন? মেজর সাদাত আবারও কাশলো। তারপর আঙ্গুল দিয়ে ডাক্তার আমিনুলের দিকে ইশারা করে বলল, হি নিডস আ মেডিক। তামান্না, গো অ্যান্ড ওর চিকিৎসা প্রয়োজন, আর ওর কাছে। কথা শেষ করার আগে ডাক্তার তামান্নার কোলে ঢলে পড়ল মেজর সাদাত। জ্ঞান হারানোর ঠিক আগ মুহূর্তে ডাক্তার তামান্নার বড় বড় চোখ জোড়া নজরে এলো মেজর সাদাতের। আচ্ছা, মেয়েটাকে কি কেউ কখনো বলেছে তার চোখ জোড়া আসলে অসম্ভব সুন্দর? এতটাই সুন্দর যে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছা করে? অদ্ভুতের এই ভাবনা ভাবতে ভাবতে অচেতন হয়ে গেল মেজর সাদাত। সবাই ঠিকঠাক আছে, নিরাপদে আছে, এখন সে জ্ঞান হারালেও কিছু যায় আসে না, অন্তত মেজর সাদাতে তাই ধারণা। এদিকে ক্যাপ্টেন ফারুক অজ্ঞান ডাক্তার আমিনুলের কলার চেপে তুলে ধরেছে। পরিস্থিতি পর্যবেক্ষণ তাকে ঘটে যাওয়া বিপর্যয় সম্পর্কে ইতিমধ্যে অনেকখানি ধারণা দিয়ে দিয়েছে। ক্যাপ্টেন ফারুক ডাক্তার আমিনুলের মুখের ক্ষততে আঙ্গুল ঢুকিয়ে দিল। ছিটকে রক্ত বের হলো ক্ষত থেকে, আর প্রচন্ড ব্যথায় জ্ঞান ফিরল তার। ডক্টর আমিনুল থু করে মুখের ভাঙ্গা দাঁতটা ফেললো। রক্তে মাখামাখি তার মুখটা। অ্যাম্বুলেন্সের হেডলাইটের আলোয় বড় বিচিত্র লাগলো। ক্যাপ্টেন ফারুক হিসিস করে বলল, স্যারের এই অবস্থা করেছে কে? আমি করেছি, সালা পাচাটা কুত্তা। ডাক্তার আমিনুল চিবিয়ে চিবিয়ে বলল, তবে তো স্যারের কপাল ভালো, 4-4টা গুলির একটাও লাগেনি জায়গা মতো। ক্যাপ্টেন ফারুক আবারও ডাক্তার আমিনুলের মুখের ক্ষত টিপে ধরল। প্রচন্ড ব্যথায় কুকিয়ে উঠল ডাক্তার আমিনুল। ক্যাপ্টেন ফারুক একই স্বরে বলল, দরকার ছাড়া কথা বলিস না হারামির বাচ্চা, নইলে তোর দুনিয়াতেই জাহান্নাম দেখিয়ে দেব। বাচ্চাটাকে লুকানোর ছ্যাবলামিতে তুইও ছিলি ফারুক? আরে থাকবি না কেন, আমি তো ভুলেই গিয়েছিলাম তুই তো মেজর সাদাতের খাস কুত্তা। খিক করে হাসলো ডাক্তার আমিনুল। মুহূর্তেই সবকিছু পরিষ্কার হয়ে গেল ক্যাপ্টেন ফারুকের কাছে। ডাক্তার আমিনুলই হচ্ছে অপারেশনের ইনফরমেশন লিক করা মির্জাফর। নিজেকে সামলাতে পারল না ক্যাপ্টেন ফারুক। সে পাগলের মতো ডাক্তার আমিনুলকে ঘুষি মারতে লাগলো। শুয়োরের বাচ্চা, তুই কি মনে করেছিস তুই মেজর সাদাতকে মারতে পারছিস নিজের জয়ে? কথাগুলো বলতে বলতে ক্যাপ্টেন ফারুক অনবরত ঘুষিতে রক্তাক্ত করে দিল ডক্টর আমিনুলকে। ক্যাপ্টেন ফারুক, কাম ব্যাক টু ইয়োর সেন্স। মাথা ঠিক করো। ডক্টর তামান্না চিল চিৎকারে বাস্তবে ফিরল ক্যাপ্টেন ফারুক। মেজর সাদাতের ইমিডিয়েটলি মেডিকেশন লাগবে। ডক্টর তামান্না কঠোর কণ্ঠে বললেন, আমি প্রাইমারি ব্যান্ডেজ করেছি, কিন্তু তার কাঁধের গুলিটা বের করতে হবে। আমাদের এখন এই জানোয়ারের উপর ঝাল ঝাড়ার সময় নেই। গট ইট? ক্যাপ্টেন ফারুক নিজেকে সামলে নিতে বড় বড় শ্বাস টানল কিছুক্ষণ, তারপর ধাক্কা মেরে সরিয়ে দিল ডাক্তার আমিনুলকে।
এতক্ষণ মারের চোটে কথা বলতে পারেনি ডাক্তার আমিনুল। ক্যাপ্টেন ফারুক তাকে ছেড়ে দেওয়ার পর খিকখিক করে হাসতে হাসতে বলল, তামান্নার দেখছি ভালোই দরদ মেজর সাদাতের জন্য। হ্যাঁ, একেবারে কোলে নিয়ে বসেছিল। মেজর সাদাতের গলায় ঝুলে পড়ার প্ল্যান আছে নাকি? ডাক্তার আমিনুলের বিশ্রী ভঙ্গিমার কথাগুলো শুনে ক্যাপ্টেন ফারুক আবারও তেরে আসতে নিল। ডক্টর তামান্না তাকে আটকালো, নরম গলায় বলল, ক্যাপ্টেন ফারুক, মেজর সাদাত কামস ফার্স্ট। ক্যাপ্টেন ফারুক, মেজর সাদাতের ব্যাপারটা আগে। ক্যাপ্টেন ফারুক দাঁতে দাঁত চেপে নিজেকে সামলালো আর ওয়াকিটকি বের করে অন্যদের সাথে যোগাযোগ করার চেষ্টা শুরু করলো। ডক্টর তামান্না মেজর সাদাতের দিকে এগিয়ে যেতে যেতেও থমকে গেল। অন্য পাশে কাতরাতে থাকা ডক্টর আমিনুলের সামনে হাঁটু গেড়ে বসে বলল, আপনি বুঝবেন কিনা জানি না, কিন্তু আপনার রিভলভারের গুলিতে অর্ধমৃত মানুষটা আমাকে দেখে প্রথমে কি বলেছে জানেন? আপনার কথা বলেছে। আপনার ইমিডিয়েটলি মেডিকেশন লাগবে। বলেই তামান্নার অপেক্ষা করলো না। মেজর সাদাতের এখন তার দরকার 2 থেকে 4 ঘন্টা পর। মেজর সাদাত চোখ খুলল। সাদা বিছানায় সে শুয়ে আছে, কাঁধে পুরু ব্যান্ডেজ, কোমরে এখনো চিনচিনে ব্যথা। ডাক্তার আমিনুলের অনবরত লাথিগুলো ভালোই আহত করেছে তাকে। মেজর সাদাত একটু কুকিয়ে উঠে বসতে নিয়েও থমকে গেল। তার বাঁ হাতটা বেডের কোণার সাথে লাগিয়ে রাখা হাত করায় আটকানো। মেজর সাদাত বাঁ হাত ঝাঁকি দিল, যেন সে এখনো বিশ্বাস করতে পারছে না। গুড মর্নিং মেজর সাদ্দাত। একটু দূরে চেয়ারে হেলান দিয়ে বসে থাকা 50 ঊর্ধ্ব প্রৌঢ় ভারী এই কণ্ঠ কানে বাজলো মেজর সাদাতের। লোকটার পরনে সেনাবাহিনীর পোশাক, পোশাকের কাঁধের উপর 2 তারকার ব্যাজ, কাঁচা পাকা এক মাথা চুল, ঝাঁটার মতো গোঁফ আর ভাসা ভাসা চোখ। চেহারার কাঠিন্যটা অনেকটাই মেজর সাদাতের সাথে মিলে যায়। মেজর সাদাত হাল ছাড়ার ভঙ্গিতে বালিশে মাথা রাখলো, ছাদের দিকে তাকিয়ে হতাশ কণ্ঠে বলল, বাবা, আপনি এখানে? বাবা? প্রৌঢ় লোকটা মেজর সাদাতকে থামিয়ে দিল। তার বলা তাচ্ছিল্য সহজেই ধরতে পারল মেজর সাদাত। ছোট্ট নিঃশ্বাস ফেলল মেজর সাদাত, শান্ত কণ্ঠে বলল, সরি স্যার, হাতে হাত করা আটকানো, নইলে লাফিয়ে উঠে সেলুটও দিতাম। বাই দ্য ওয়ে, একজন সেনাবাহিনী কর্মরত অফিসার হিসেবে কি জিজ্ঞেস করতে পারে আমাকে হাত করে আটকানো হয়েছে কেন? মেজর জেনারেল শাহিন সাদাত চেয়ারে বসে বাইরে তাকালেন। সকালের নরম রোদ আসছে জানালা দিয়ে। তার ছোট ভাই এর মেয়ে দেশে এসেছে গতকাল। খুব করে বলছিল আজকের দিনটা সময় রাখতে, বাইরে খেতে যাবে একসাথে সবাই, কিন্তু এত আগে ঠিক করে রাখা প্ল্যান তার ঘাটতারা ছেলের জন্য বাতিল করতে হয়েছে। শাহিন সাদাত তার পাশে দেয়ালে লাল বোতাম টিপে ধরলেন। সাথে সাথে 4 জন কর্মরত অফিসার ভেতরে ঢুকলো। মেজর সাদাত মাথা তুলে তাদের দেখতে লাগলো। অফিসারদের বেশিরভাগই সিনিয়র র্যাঙ্কিং এর, তার মানে পরিস্থিতি ভয়াবহ। সবার সামনে দাঁড়ালো লেফটেন্যান্ট কর্নেল জাহিদ ইকবাল। এগিয়ে এসে মেজর সাদাতের হাতের হাত করা খুলতে খুলতে বলল, মেজর সাদাত, আপনার অধীনে কর্মরত সিনিয়র মেডিকেল অফিসার ডক্টর আমিনুলকে হত্যার সন্দেহবাজ হিসেবে আপনাকে সেনাবাহিনী কাস্টাডিতে নেওয়া হচ্ছে। আচমকা এই কথায় হতভম্ব হয়ে তাকিয়ে রইল মেজর সাদাত। ডক্টর আমিনুল মারা গেছে কিভাবে? সেটা তো আপনিই ভালো বলতে পারবেন। হাত করা খুলে মেজর সাদাতের চোখে চোখ রেখে বলল লেফটেন্যান্ট কর্নেল ইকবাল। আবারও ধপ করে মাথাটা বালিশে রাখলো মেজর সাদাত। বিড়বিড় করলো, টুইস্ট অ্যান্ড টার্নেও একটা লিমিট থাকে। থাকে, তবে তো এই গল্পের জন্য না। মেজর সাদাত, অবস্থা এখন কেমন? তাতে আপনার 14 গোষ্ঠীর পিছনেও যেতে হতে পারে। ব্যাপারটা মাথায় রাখাটা দরকার আপনার জন্য। লেফটেন্যান্ট কর্নেল ইকবাল শীতল কণ্ঠে বলল। মেজর সাদাত এতক্ষণ চেয়ারে হেলান দিয়ে বসেছিল, কাঁধের ব্যথাটা বড্ড ভোগাচ্ছে। লেফটেন্যান্ট কর্নেল ইকবালের কথা শুনে সে সোজা হয়ে বসলো। সাথে সাথে ঝিনঝিন করে উঠল তার বাম কাঁধ। মেজর সাদাত নির্বিকার মুখে সেই ব্যথা সামলালো, সহজ গলায় বলল, আমি কথাটা মাথায় রাখছি স্যার। লেফটেন্যান্ট কর্নেল ইকবাল টেবিলে টোকা দিল। গুড, তাহলে শুরু করুন। ঘটনা বৃক্ষের একেবারে গোড়ায় গিয়ে কোপটা দিবেন, যাতে সমস্ত ঘটনা একেবারে ধপাস করে আমার সামনে পড়ে। মেজর সাদাত স্থির চোখে তাকিয়ে রইল, তারপর শান্ত কণ্ঠে বলল, ঠিক আছে, বলছি। কিছুক্ষণ চুপ করে মনে মনে যে ঘটনাগুলো গুছিয়ে নিল মেজর সাদাত। তারপর ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে শুরু করলো। গত 2 মাস ধরে আমার সন্দেহ হচ্ছে আমার কমান্ডো গ্রুপের অপারেশন থেকে তথ্য লিক হচ্ছে। আমি সন্দেহ নামক ব্যাপারটাকে ততটা পাত্তা দিই না, কিন্তু এই হাসপাতাল রেইডের ঘটনাটাতে সন্দেহ একেবারে মনের ভিতর গেড়ে বসল। রেইডে একটা মাত্র পাগলা বিদেশি শুধু ধরা পড়ল, বাকি চিড়িয়াগুলো যেন কারোর সংকেত পাওয়া মাত্রই সটকে গেল। আর এই সংকেত নিশ্চয়ই ভিতরে কোনো একজনের ছ্যাঁচড়ামিতে লিক হয়েছে, কিন্তু তা নিয়ে বেশিক্ষণ চিন্তা ভাবনা করার সময় আমার ছিল না। এই পাগলা বিজ্ঞানীদের এক্সপেরিমেন্টে একটা বাচ্চা হুট করে সার্ভাইভ করে ফেলল। ইমার্জেন্সি মেডিকেল টিমকে অ্যাসাইন করতে হলো আমার। ডক্টর তামান্না, ডক্টর আমিনুল ছিল সেই টিমে। দম নিতে থামলো মেজর সাদাত। লেফটেন্যান্ট কর্নেল ইকবাল শানিত স্বরে বলল, মাথার মধ্যে আচমকা থামাবে না।
মেজর সাদাত, এটা কোনো থ্রিলার মুভি না যে সাসপেনশন রেখে থামালে দর্শক পাবেন। মুচকি হাসলো মেজর সাদাত। স্যার, বাংলাদেশের মানুষের রোমান্স জনার দিকে এতই বেশি আগ্রহ যে লাখ লাখ সাসপেন্সওয়ালা মুভি বানালেও তা দর্শক পাবে না। এই ছোকরা মেজরকে কষি একটা চড় মারার দুর্দমনীয় ইচ্ছাটা অনেক কষ্টে আটকালো লেফটেন্যান্ট কর্নেল ইকবাল। অন্য কারো বেলায় সে এত সামলাতো না, কিন্তু এর বেলায় সামলাতে হচ্ছে। প্রথম কারণ, 2-4 দিন আগে সেনাবাহিনীতে জুনিয়র অফিসারদের বুলিংয়ের অভিযোগে একজন কর্নেল একেবারে লাইমলাইটে চলে এসেছে। দ্বিতীয় কারণ, এই ছোকরার সহ্য শক্তি। ছেলেটাকে অপারেশন থিয়েটারের জ্ঞান ফেরার পরপরই হাতে হাত করা পরে ইন্টারোগেশন রুমে নিয়ে আসা হয়েছে। এমন অপারেশনে ডাক্তাররা যেখানে পেশেন্টকে 2-3 সপ্তাহ কমপ্লিট বেড রেস্টে থাকতে বলে, সেখানে ছেলেটা অপারেশনের 2 ঘন্টা পরপরই নির্বিকার মুখে জবানবন্দি দিয়ে যাচ্ছে। লেফটেন্যান্ট কর্নেল ইকবাল কিছুটা কৌতূহল নিয়ে দেখতে চাচ্ছে ছোকরা মেজর এই ইন্টারোগেশন পর্ব কতদূর টানতে পারে। মেজর সাদাত অবশ্য ততক্ষণে প্রস্তুত হয়ে নিয়েছে। এতক্ষণ তার জবানবন্দিতে যা বলেছে তার প্রত্যেকটা অক্ষর ছিল সত্য। এখন সেই জবানবন্দিতে যা যোগ করবে তার প্রত্যেকটা অংশ হবে মিথ্যা। স্যার, এই পর্যন্ত ঘটনা আমার আয়ত্ত ছিল। রাত 10:30টার দিকে ডক্টর আমিনুল ব্রেক নিল। ডাক্তার তামান্না তখন বাচ্চাটা চার্জে ছিল। কিন্তু রাত 12:30টার দিকে আমার তীব্র সিগারেটের তৃষ্ণা হলো। এতটাই যে আমি ক্যাপ্টেন ফারুককে বললাম পেছনে দিকে একটা জায়গার পাহারা আমার জন্য ক্লিয়ার করে দিতে। ক্যাপ্টেন ফারুক দীর্ঘদিন ধরে আমার এসব পাগলামি ছাগলামের সাথে পরিচিত। তবু সে আমাকে বোঝানোর জন্য 1 ঘন্টা ব্যয় করল। শেষে আমার হুমকি ধামকে যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য ফায়ার এসকেপ ডোরের 2 সৈনিককে অন্য কাজে পাঠালো। তারপর 2:30টার দিকে আচমকা দীর্ঘ এই মিথ্যা ভাষণে আচমকায় ছেদ পড়ল লেফটেন্যান্ট কর্নেল ইকবালের বাধায়। মেজর সাদাত, আপনি বলতে চাইছেন আপনি 2 ঘন্টা সিগারেট টেনেছেন? মেজর সাদাত স্থির চোখে লেফটেন্যান্ট কর্নেল ইকবালের দিকে তাকালো। তার এই মিথ্যা ভাষণকে বিশ্বাসযোগ্য করার জন্য মিথ্যার সাথে সত্যকে মিশিয়ে দিতে হবে, নইলে শকুনের মতো বসে থাকা এই লেফটেন্যান্ট কর্নেলকে বোকা বানানো প্রায় অসম্ভব হয়ে যাবে। তবুও দীর্ঘদিন গোপন করে আসা সত্যটাকে এই মিথ্যা ভাষণে যোগ করতে গলা কাঁপল মেজর সাদাতের। I was coughing blood, sir. হোয়াট দ্য হেল? হতভম্ব কণ্ঠে বলল লেফটেন্যান্ট কর্নেল ইকবাল। মেজর সাদাত সহজ গলায় বলল, সিগারেট খেতে খেতে ফুসফুসের কণ্ঠনালীর 12টা বাজিয়ে ফেলেছে। কপাল ভালো, প্রাথমিক অবস্থায় রোগ শনাক্ত হয়েছে, কিন্তু কোনো ঔষধে হুটহাট কাশির সাথে একগাদা রক্ত যাওয়াটা ঠেকাতে পারছে না। তাছাড়া যে সিগারেটের জন্য এত অসুখ তাকে তো ছাড়তে পারছি না। তাই বোধহয় শরীরটা আমার উপর শোধ নেওয়ার জন্য একটু বেশি সময় ধরে সিগারেট টানলেই কাশি আর রক্তের ব্যবস্থা করেছে। 2 ঘন্টা ধরে কাশছিলেন? লেফটেন্যান্ট কর্নেল ইকবালের এবারের প্রশ্নটাও কঠোরই শোনালো। স্যার, রাত 10:30টার দিকে আমার টেস্টের রিপোর্টগুলো আমার পরিচিত ডক্টর আমাকে সেন্ড করে, কিন্তু কাজের ব্যস্ততায় সেগুলো দেখা হয়নি। কিন্তু হুট করে কাশির সাথে রক্ত দেখে রিপোর্টগুলো দেখার কথা মনে হলো। সেগুলো দেখছিলাম বসে বসে। আমাকে 4 মাস পর একটা সার্জারিতে যাওয়ার কথা বলা হয়েছে। বসে বসে সেগুলো নিয়ে চিন্তা করছিলাম। সহজ গলায় বলল মেজর সাদাত। তাছাড়া ক্যাপ্টেন ফারুক তখন ইনচার্জে ছিল। বাচ্চারাও যে কোনো সময় মারা যাবে এমনটাই বলছিল সবাই। আমি ইচ্ছে করি সেখানে অনুপস্থিত থাকতে চাচ্ছিলাম। I guess you know, I was traumatized about this child's death. একটু থেমে যোগ করলো মেজর সাদাত। লেফটেন্যান্ট কর্নেল ইকবালের প্রতি উত্তরে কি বলবে বুঝতে পারল না। কিছুক্ষণ সময় নিয়ে নিচু স্বরে বলল, ইউ মে পেসিড মি সাদাত। মেজর সাদাতের ঠোঁটের এক কোণে একটু হাসি ফুটল। কাজ হয়েছে। তার সত্য অসুখ দিয়ে মিথ্যাগুলো অনেকখানি ঢেকে গেছে। আর একটু দম নিয়ে বলতে লাগলো সে, স্যার, তখন 2:30টার একটু বেশি বাজে। আমি ভেতরে ঢুকে পড়ব এই চিন্তা যখন করছি, তখন হুট করে সামনের অ্যাম্বুলেন্সের উইন্ডোতে হলুদ আলোতে আমি একজনের ছায়া দেখি। হাতুর রিভলভারটার স্পষ্ট ছায়া চোখে পড়ছিল। এমন সময় কাঁধে গলিটা করে ডক্টর আমিনুল। তারপর আমার আর তার মধ্যে ছোটখাটো 1 দফা মারামারি হয়। শেষে আমার লা থেকে অজ্ঞান হয়ে গেছে। আমি ওয়াকি টকিতে অন্যদের সাথে কমিউনিকেট করার আগে আমার কাঁধের গলির ব্যথায় অচেতন হয়েছে। শেষ মুহূর্তে আমি দেখি ক্যাপ্টেন ফারুক আর ডক্টর তামান্না আমার দিকে ছুটে আসছে। এরপরে কি হয়েছে তা আমার জানা নেই। লেফটেন্যান্ট কর্নেল ইকবালের মুখে এক টুকরো হাসি ফুটল। ওয়েল মেজর সাদাত, তারপরে কি হয়েছে? তা ক্যাপ্টেন ফারুক আর ডক্টর তামান্না তাদের জবাববন্দিতে বলেছে। ডু ইউ ওয়ান্ট মি টু রিসিভ ইট? মেজর সাদাত কোনো উত্তর দিল না। লেফটেন্যান্ট কর্নেল ইকবাল টেবিলে টোকা দিতে লাগলো। বদ্ধ ঘরে বড্ড বেশি কানে বাজতে লাগলো তার শব্দ। ফিরে দেখা ঘটনাক্রম। মেজর সাদাতের অচেনা হওয়ার পর থেকে
ডক্টর তামান্নার সাথে 2 সৈনিক স্ট্রেচারে অচেতন মেজর সাদাতকে তুলে নিল। একটু আগে ক্যাপ্টেন ফারুক ওয়াকিটকিতে যোগাযোগ করে তাদেরকে ডেকে এনেছে। এখানে একজন অফিসার তার সিনিয়র কমান্ডারকে অন ডিউটিতে শুট করার মতো দুঃসাহস দেখিয়েছে। তার মানে ঘটনা অনেক দূর এগিয়েছে। এই ঘটনা যত জানাজানি হবে তত বেশি বদনাম হবে সেনাবাহিনীর। তাই বেশি লোক জড়ো করে সাক্ষী বাড়ানোর প্রয়োজন দেখছেন না ক্যাপ্টেন ফারুক। 2 জন সৈনিক মাত্র এসেছে। মেজর সাদাতকে তারা দ্রুত ওটি রুমে নিচ্ছে। ডাক্তার তামান্নাও তাদের সাথে ছুটছে। মেডিকেল টিমের একজন তো ইতিমধ্যেই অকেজো, তার কাজটা তাই ডবল হয়ে গেছে। এখন ফায়ার এসকেপ ডোরের সামনে পাকা চত্বরে ক্যাপ্টেন ফারুক আর সার্জেন্ট জহুরুল দাঁড়ানো। ডাক্তার আমিনুল হাঁটু গেড়ে মাথা ঝুঁকিয়ে বসে আছে। তার মুখ থেকে অনবরত রক্ত পড়ছে। ক্যাপ্টেন ফারুক বিতৃষ্ণার চোখে ডাক্তার আমিনুলের দিকে তাকালো, দাঁতে দাঁত পিষিয়ে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।